দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। আমি নিউ ইয়র্ক আমেরিকার স্টুডিও থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমাদের আজকের আলোচনায় ২-৩টা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করব আমাদের এই সময়ের মধ্যে আরো কিছু সাবজেক্টকে ইনক্লুড করার জন্য। আমি আজকের চিন্তা করেছিলাম হাসিনা শেখের আমেরিকা সফর নিয়ে আমি কথা বলবো, হাসিনা শেখের সন্তান সজীব আহমেদ ওয়াজেদ তার অবস্থান নিয়ে কথা বলবো। আবার চিন্তা করেছিলাম ভিসা নিষেধাজ্ঞার কনসিকুয়েন্সেসটা বাংলাদেশে কতটা এফেক্টিভ হচ্ছে এবং এটা নিয়ে কাটনার অবস্থান কোন পর্যায়ে গেছে এটা নিয়ে কথা বলবো। তো আমি যখন এই বিষয়গুলো নিয়ে আমার আলোচকদের সাথে কথা বলছিলাম, বিজ্ঞ সাংবাদিক এবং গবেষক মোহাম্মদ জয়নাল আবেদিন আমাকে বললেন যে হরদীপ সিং নিজ্জার, যাকে কানাডায় জুন মাসে মেরে ফেলেছে, এই বিষয়টাকেও আমি যেন ইনক্লুড করি। আমার এই বিজ্ঞ আলোচক যখন এই কথাটা বললেন, আমার আরেকজন বিজ্ঞ আলোচক হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, উনি আবার কাউন্টার দিলেন এটার সাথে বাংলাদেশের রিলেভেন্স কি। তো ওনাকে আমি বলেছি যে বাংলাদেশে গত 15-16 বছর যাবত যতগুলো গুম হয়েছে, যতগুলো খুন হয়েছে, শুরু হয়েছে বিডিআর পিলখানা ম্যাসাকার দিয়ে, সেই থেকে আজ পর্যন্ত সবকিছুর পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত জড়িত বিধায় আমরা বিষয়টাকে আলোচনায় আজকের ইনক্লুড করব। দর্শকবৃন্দ, আপনারা সবাই বিজ্ঞ, আপনারা সবাই অনেক কিছু সম্পর্কে খোঁজ খবর রাখেন, জয়নাল সাহেবও রাখে, ইসলাম সাহেবও রাখে, কিন্তু একটা বিষয়ে আমাদের সবার সচেতন থাকা উচিত। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, এই বিষয়গুলো নিয়ে আমি যতটা পারি একটা বিষয়কে 3 বার 4 বার 10 বার ভেরিফাই করার পরে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। দর্শকবৃন্দ, হোপফুলি বাংলা ভাষী ভাই ও বোনেরা, আপনারা পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোন আপনারা যারা আছেন, সবার প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার আন্তরিকতা। হোপফুলি আমরা সবাই আল্লাহর ইচ্ছায়, স্রষ্টার ইচ্ছায়, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা সবাই ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করব। আসুন আমরা আমাদের গেস্টদের সাথে পরিচিত হই। মোহাম্মদ জয়নাল আবেদিন, আপনাকে শোতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি আপনার কম্পিউটারের সামনের পোর্শনটি, স্ক্রিনটা একটু অ্যাডজাস্ট করেন, তাইলে আপনার মাথাটা একটু নিচে নামানো দরকার, যদি আপনি পারেন। আপনাকে আসসালামু আলাইকুম। না, আপনি আরো উপরে উঠছেন, আপনি একটু নিচে নামবেন, আর একটু নামেন প্লিজ। জি, এবার রাখেন, আবার উপরে উঠে যাচ্ছেন। ওকে ওকে, এবার ঠিক আছে, থাকুক যা আছে। মোহাম্মদ এন ইসলাম সাহেব, আপনাকেও আসসালামু আলাইকুম। হোপফুলি আপনি ভালো আছেন। জয়নাল ভাই, আপনাকে সালাম দিয়েছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এই জন্য যে আপনি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এবং আপনার কথা শুনতে আমার কাছে ভালো লাগে। আমি আশা করি আজকের অনুষ্ঠানটা আরো সুন্দর হবে এবং আপনি আরো সুন্দর সুন্দর কথা বলবেন, অনেক তথ্য নিয়ে আসবেন, যে তথ্য আমাদের জন্য অত্যন্ত উপযোগী এবং খুব প্রয়োজনীয়। যেহেতু দেশ এখন সন্ধিক্ষণে আছে, আমরা এইখান থেকে মুক্তি পেতে চাই। আল্লাহর রহমতে আশা করি আপনি এমন কিছু কথা বলবেন যাতে আমাদের দেশবাসী উপকৃত হয়, আমাদের দেশ উপকৃত হয়। ইসলাম সাহেব, আপনাকেও অভিনন্দন এবং আপনাকে অনেক ধন্যবাদ যে ব্যস্ততার মধ্যে রোববার দিন আমাদের সাথে আপনি সময় দিচ্ছেন। আপনাকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদেরকে আপনার এই প্ল্যাটফর্মে ডেকেছেন কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে আছেন তাদের প্রতিও আমার সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, আপনারাও আপনাদের বিবেক দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে শুনবেন এবং অনুধাবন করবেন। জয়নাল ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করব। আপনি অনেক লেখাপড়া করেন, আপনি একজন গবেষক মানুষ, আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং একটা পত্রিকার সম্পাদক। হাসিনা শেখ গত কয়েকদিন ধরে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দিতে এসে উনি আমেরিকায় কোনো প্রকার গভর্নমেন্টের
আয়োজন কোনো জায়গায় কোনো কিছু নাই, আলোচনার কোনো অবস্থান নাই, কোনো সফলতা নাই, কোনো কিছু নাই। এই অবস্থার মধ্য দিয়ে তার সফর শেষ করে উনি লন্ডনে গিয়েছেন বা আজকে যাবেন। আমি যতদূর জানি, আপনি এই সম্পর্কে যা জানেন, আমি চাচ্ছি আপনার দিক থেকে আপনি যা জানেন একটু আলোচনা করেন দর্শকদের অবগতির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার দেশবাসী এবং জনগণ, আমাদের জনগণ, আপনারা আশা করি ভালো আছেন এবং আছেন আমাদের দেশ অচিরেই একটা এক ন্যায়তান্ত্রিক খুনি সরকারের হাত থেকে উদ্ধার পাবে এবং আমরা দেশকে স্বাধীনভাবে আমাদের ইচ্ছা মতো আমরা দেশে শাসন করব। আমরা যে রাহুগ্রস্ত অবস্থা আছি এইখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে যারা দেশপ্রেমিক শক্তি, দেশকে ভালোবাসেন, আমাদের দেশের নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্বকে যথাযথভাবে মানে ভোগ করতে পারেন, আমাদের কথা বলতে পারি, আমরা যেন লিখতে পারি, সব অধিকার ভোগ করতে পারি, তেমন একটা পরিবেশের জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম। তেমন পরিবেশ এখন চাই। আমরা আশা করি এই পরিবেশ আনার জন্য যত কষ্ট, যত ত্যাগ শিক্ষা দরকার, আমরা সবাই সেগুলা করব। তো আমি আপনার সাথে একমত যে যেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে এখানে এসেছেন এবং 167 জন লোক নিয়ে উনি এসেছেন, বিশ্বে কোনো লোক, এবং তার যে প্রভুদেশ, সেই প্রভুদেশের মানে যিনি প্রধানমন্ত্রী মানে তাকে কি বলে না, নরেন্দ্র মোদী, সেও তো এত লোক নিয়ে আসেননি। এবং জার্মানির যিনি চ্যান্সেলর, তার জানেন একজন বা দুইজন উনি সেখানে এসেছেন। তো আমাদের এই যে ক্ষতি, দেশ প্রতি বছর উনি আমাদের বিপুল অঙ্কের টাকা উনি ব্যয় করেন এবং অনেক দিন অবস্থান করেন, এটার জন্য আমি তার তীব্র নিন্দা জানাই। এবং তার নিজের সম্পত্তি, তার বাপের সম্পত্তি নয়, এটা জনগণের সম্পদ। সে সম্পদকে অপচয় করার জন্য আল্লাহ তার বিচার করবে, এটা বিশ্বাস করি। যারা অপ্রয়োজনে অকারণে অধিক সংখ্যক লোক নিয়ে এসে নিজকে, এটা একটা কি মানব পাচার হতে পারে। এখানে যারা আসে এটা অধিকাংশই আর দেশে ফিরে যায় না। আমি মনে করি আমেরিকান গভর্নমেন্টের এটা উচিত দেখা, যে সুগুলা লোক আসে এখানে আনে, সেগুলো আমাদের দেশে কোনো উপকার আসে কিনা, বা তারা দেশের জনাব সাহেব, আমি জিজ্ঞাসা করেছি ওনার এই সফরে ওনার যে উদ্দেশ্য ছিল, এই সফলতা বা ব্যর্থতা নিয়ে আপনি কিছু জেনেছেন কিনা, শুনেছেন কিনা? আমি তো আমার যেটা আমি শুনছি এই পর্যন্ত, আমাদের যে পত্র পত্রিকা থেকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে আমরা যা দেখেছি, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উনি কোথাও পাত্তা পাননি এবং এটা কোনো শেষ পর্যন্ত উনি ধর্ণা দিয়েছেন, চেষ্টা করেছেন যে কোনো প্রকারের আমেরিকান গভর্নমেন্টকে এমন অবস্থা করা যায় কিনা যাতে তিনি আবার যে ক্ষমতা থাকতে চান, আবার যে দেশে অত্যাচার করতে চান, তেমন একটা পরিবেশ, অর্থাৎ তিনি চাচ্ছেন তার অধীনে ভোট হবে, তিনি মানে কেয়ারটেকার গভর্নমেন্ট করবেন, এটা তার অধীনে। এবং তার সকল যে কি বলছে না, ওই বিচার বিভাগে যেটা বলছে উনি সেটাই করবেন। এই বিচার বিভাগের তার বিভাগ, এটা স্বাধীন নয়, সেটা আমরা সবাই জানি। উনি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ রহমতে আমেরিকা এটা বুঝতে পেরেছে যে সম্পূর্ণ ভারতবাদী এবং তাকে বিশ্বাস করা যায় না, সে সত্য কথা বলে না, সে যা বলে তার 90% মিথ্যা কথা বলে। এই জন্য তার কোনো নিবেদন সে অনেক চেষ্টা করেছে, অনেক ধর্ণা দিয়েছে, অনেক ঘুরেছে যে কোনো প্রকারে একটা আশ্বাস পাওয়া যায় কিনা, কিন্তু উনি কোনো আশ্বাস পাননি। এ ব্যাপারে আমি নিশ্চিত। জনাব সাহেব, আমি আবার আপনার কাছে ব্যাক করব। মোহাম্মদ ইসলাম সাহেব, আপনি বেশ কিছুদিন যাবত ইন্ডিয়ায় অবস্থান করছিলেন, ইন্ডিয়া থেকে আমেরিকা এসেছেন, এবং আপনি যখন আমেরিকায় ব্যাক করেছেন আপনি জেনেছেন যে হাসিনা শেখ আমেরিকায়, হাসিনা শেখ ওয়াশিংটন ডিসিতে এবং নিউ ইয়র্কে এসেছিলেন এবং উনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন, এবং উনি এখান থেকে লন্ডনে যাবেন, হয়তোবা চলে গিয়েছেন বা আজকে যাচ্ছেন, এ ধরনের একটা কিছু। আমি জানি আপনার একটা বিরাট সার্কেল আছে, তাদের সাথে আপনার কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, আপনি পত্রপত্রিকা পড়েন। তো আপনার হাসিনা শেখের আমেরিকা সফরটাকে আপনি কিভাবে দেখেছেন? উনি কি সফল হয়েছেন উনি যে উদ্দেশ্যে এসেছেন, নাকি মনে করছেন যে এই ওনার সফর ব্যর্থ হয়েছে? এই সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ইসলাম সাহেব। ধন্যবাদ জাকব মিল্টন সাহেব।
হাসিনার আমেরিকা সফর এটা আমাদের জাতীয় জীবনে কোনো গুরুত্ব বহন করে না। সে কি বক্তব্য রাখলো এটাতেও বাংলাদেশ জাতির কিছু আসে যায় না। সে আসছে শুধু 2014 এবং 2018-তে সে দেশের জনগণকে এবং বিশ্বকে ধোঁকা দিয়ে সে যেভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছিল, আবারও যেন 2024-এ সেভাবেই ক্ষমতায় আসতে পারে, তার জন্য সে আমেরিকা সফরে আসছে। আমেরিকা সফরে এসে তাকে কেউ পাত্তা দিচ্ছে না, সে কোথাও স্থান পাচ্ছে না, কারোর সাথে তার বক্তব্য পেশ করতে পারতেছে না। সে তার একটা অভিশপ্ত মেয়েকে নিয়ে এখানে সেখানে দৌড়দৌড়ি করে একটা সেলফি তোলায় সে ব্যস্ত ছিল। আমি তার মেয়েটাকে অভিশপ্ত বলবো এই জন্য, এই মেয়েটার এই বয়সে এসে দুইটা স্বামীকে খুন করেছে, একটা ইন্ডিয়ান একটা হিন্দু ছেলেকে, আর একটা আমাদের ফরিদপুরের একটা রাজাকার ফ্যামিলির ছেলেকে। তার মায়ের পাঠানো টাকা 7,500 কোটি টাকার লন্ডারিং এর কেসে তাকে জেলে যেতে হয়েছে, যেই টাকাটা একান্তই ছিল এটা হাসিনার। কিন্তু হাসিনা এটাকে অস্বীকার করে তার মেয়েটাকে দিয়ে তালাক দিয়ে তাকে জেলে রেখে সে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। এই হাসিনা যে চেষ্টাটা করতেছে, এই চেষ্টা তার ব্যর্থ হয়ে গেছে আজ থেকে 1 বছর পূর্বেই। কারণ ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্ব বাংলাদেশে কি নির্বাচন হয়েছে 2014-তে, 2018-তে, এটা তারা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছিল। তারপরেও চেয়েছিল যে তারপরের নির্বাচনটা হয়তো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, হাসিনা সেই 2014 এবং 18-র মতোই 2024-এ নির্বাচন করার পায়তারা করছে। যে কারণে বাংলাদেশের বিরোধী দল যে চাচ্ছে তারা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের সরকার নির্বাচিত করবে, এটা কিন্তু হাসিনা হতে দিচ্ছে না। কিন্তু পশ্চিমা বিশ্ব তারা গণতন্ত্রের প্রতি তারা এতই শ্রদ্ধাবান, তারা আমাদের বিরোধী দলগুলির সাথে একাত্মতা ঘোষণা করে তারাও চাচ্ছে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। যেই কারণে তারা বিভিন্ন বিভাগের উপর বিভিন্ন লোকদের উপর স্যাংশন দিতে শুরু করেছে, যেই লোকগুলি হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। তো আমি মনে করি, শুধু আমি কেন মনে করব, আপনারাও মনে করতে পারেন, দেশবাসী বিশ্ববাসীও মনে করবে, হাসিনার যে সফর আমেরিকাতে আসছে এটা কোনো জাতীয় কল্যাণে নয়, এটা একমাত্র তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য হয়েছে। এই স্বার্থ সিদ্ধি সে কোনোভাবেই লাভ করতে পারেনি এবং পারবেও না। আপনি বলেছেন পুতুল, হাসিনা শেখের মেয়ে পুতুল 2 জন স্বামীকে হত্যা করেছে, একজনের কথা বলেছেন রাজাকারের সন্তান, আরেকজন নিয়ে আপনি কথা বলেননি। আপনি কি বলবেন এ সম্পর্কে, কি আপনার কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন রয়েছে? ইয়েস, আমার কাছে সেই ইনফরমেশন আছে। তার প্রথম স্বামী ছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিস্টার অরুণোদয় সাহার ছেলে। এই পুতুল এবং ওই ছেলেটা একসঙ্গে ভারতে লেখাপড়া করত, সেখানে তাদের মধ্যে ভালোবাসা হয়ে তার সাথে তার বিয়ে হয়েছে। 4-5 বছর সে সংসার করেছে। কিন্তু হাসিনা যখন দেখছে যে বাংলাদেশের রাজনীতি তার পক্ষে যাবে বলে মনে হচ্ছে, তখন সে প্রণব মুখার্জিকে দিয়ে এই ছেলেটাকে গুম করিয়ে এই হাসিনাকে, এই পুতুলকে দেশে এনে একটা রাজাকার ফ্যামিলির সাথে তাকে বিয়ে দিয়েছে। সেই রাজাকার ফ্যামিলি, ওই ছেলেটার কি নাম ছিল? তার নাম ছিল তাতাই সাহা এবং তার বাবার নাম ছিল অরুণ উদয় সাহা। তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং তার মা ছিল মঞ্জুরানী চৌধুরী সাহা, সেই মহিলাও একজন প্রফেসর ছিল। সেই মহিলাটাকেও এই তারা হত্যাই বলা যায় করছে, তাকে বলা হচ্ছে সে আত্মহত্যা করেছে, কিন্তু যারা দেখেছে তার ছবি তারা বলছে যে না, এটাকে আত্মহত্যা বলে মনে হয় না। এই ছেলেকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটেছে। যেমনটি ঘটেছিল হাসিনার বেআই মোশাররফের বউ যেভাবে মারা গেছে এবং ওই কেসটাকে যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, অরুণ উদয় সাহার বউটাকেও এভাবেই ধামাচাপা দেওয়া হয়েছে। ওখানে 1995 সালে মঞ্জুরা, কি বলছেন, মঞ্জুরানী সাহা, কি আবার বলেন? মঞ্জুরানী সাহা চৌধুরী। ওকে, আর ওই ভদ্রলোকের নাম কি? অরুণ উদয় সাহা। আচ্ছা, ওনাকে ওখানে বলা হয়েছে যে 95 সালে উনি আত্মহত্যা করেছে এবং ওনার লাশটাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ইয়েস, এবং যারা এই ঝুলন্ত অবস্থায় দেখছে তারাই বলছে যে আমরা তার লাশটাকে যেভাবে দেখেছি এটা আত্মহত্যা লাশ বলে মনে হয় না। কি মনে হয়েছে, তারা কি বলেছে?
তারা তারা এটাই মনে করছে যে তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে, যেমনটি আপনার হাসিনার যে বেআই মোশাররফের যে বউ আত্মহত্যা করেছে বলছে, ঠিক সেম কেস। তারপর মোশাররফের স্ত্রী সম্পর্কে আপনি একটু বলেন, এটা কি হয়েছিল বাংলাদেশে, আপনার কোনো ধারণা আছে? এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, দেশবাসী জানে যে এই হাসিনার বেআই মোশাররফের বউ এই মোশাররফের হাত থেকে পিস্তল নিয়ে সে নাকি নিজে গুলি করে আত্মহত্যা করেছে। এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। সেই কাজের মেয়েটাও এখন লাপাত্তা। এই লাশটা কিন্তু পোস্টমর্টমও করা হয়নি। হাসিনা সবকিছু তার ক্ষমতার বলে করেছে। আপনি যদি এই কেসটা যদি আবার আসে, এই মোশাররফের বউয়ের আত্মহত্যার ঘটনা এবং সবকিছু বেরিয়ে আসবে যে এই খুনের সাথে হাসিনা এবং মোশাররফ হোসেন দুজনে দায়ী। এমনকি এই যে ত্রিপুরার অরুণোদয় শাহর বউ যেটাকে আত্মহত্যা করেছে বলা হয়েছে, ওটাকে যদি আপনার গবেষণা করা হয়, তখনও দেখা যাবে যে এটার সাথে অরুণোদয় শাহ এবং হাসিনারও সম্পৃক্ততা আছে, এমনও খুঁজে পাওয়া যাবে। ওকে, আপনার এই বিষয়টা আমি আপনি এর আগে যখন আলাপ আলোচনা করেছি, এই বিষয়টাকে বারবার টানা হয়েছে এবং ইঞ্জিনিয়ার মোশাররফের বউকে, খন্দকার মোশাররফের বউকে যে বালিশ চাপা দিয়ে মারার পরে বা গুলি করে মারার পরে এ ধরনের একটা রিউমার বাংলাদেশে ছড়িয়েছে সব জায়গায়। আপনার কি আসলে মনে হয় এগুলোর সাথে হাসিনা শেখ সরাসরি জড়িত? একদম একদম একদম। যখন কেস আবার উঠবে আদালতে, তখন সবকিছু বেরিয়ে আসবে। আপনার এটা কেন মনে হয়? এটা কেন মনে হয়? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার বিবেককে আপনার বিবেক বলবে। দেশবাসী যদি তার বিবেককে প্রশ্ন করে, তার বিবেকও বলবে যে এটা আত্মহত্যা নয়, এটা মোশাররফ খুন করেছে এবং হাসিনা এটাকে ধামাচাপা দিয়েছে। আচ্ছা, এটার সম্পর্কে অনেকের কথা আছে যে এটাকে হাসিনা শেখ মেরে অন্য কাউকে দিয়ে মারিয়ে এটার দায়িত্বটা সে অন্য কাউকে ধরে চাপিয়েছে। এখানে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই, আমি এই সাবজেক্টটায় এর কাছেও জিজ্ঞাসা করব, জয়নাল আবেদিন সাহেব আপনাকে আমি জিজ্ঞাসা করব। হাসিনা শেখ জানে যে তার বাবাকে ইন্ডিয়া হত্যা করেছে, কিন্তু তাকে প্রেসক্রিপশন দিয়েছে যে প্রতিটা কথায় হাসিনার জন্য জিয়া আমার বাবাকে মেরেছে, জিয়া আমার বাবাকে মেরেছে, এটা বললে পরে ভারত সাইডলাইন থেকে এনজয় করে এই হত্যাকাণ্ডটাকে। আমরা নিজেরা কামড়াকামড়ি করছি, কিন্তু এই দুইটা হত্যাকাণ্ড, মুজিব হত্যাকাণ্ড এবং জিয়া হত্যাকাণ্ডের সাথে ভারতের জড়িত, কিন্তু বিষয়টাকে তারা অন্য খাতে নেওয়ার জন্য হাসিনাকে দিয়ে বারবার বলাচ্ছে জিয়া আমার বাবাকে মেরেছে, জিয়া আমার বাবাকে মেরেছে, জিয়া ইন্ডেমনিটি পাস করেছে, জিয়া সবাইকে অ্যাম্বাসেডর করেছে, অথচ সে জানে তার বাবাকে কে মেরেছে। এখন খন্দকার মোশাররফের স্ত্রীকে ঢাকায় যখন হত্যা করা হয়, এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা অনেকেই, এটা এখন ওপেন সিক্রেট, অনেকেই জানে, কিন্তু সমস্যা এটা নিয়ে বিএনপির কেউ কোনো কিছু বলে নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বলে নাই, বাংলাদেশের সংবাদ মাধ্যম কিছু বলে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে বহুল আলোচনা হয়েছে। এই বিষয়টা সম্পর্কে আমি আহ্বান করব জয়নাল সাহেব, আপনি কি কিছু জানেন কিনা? আমি 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 একটা প্রশ্ন আমার আছে, আমি আগে প্রশ্নটা করে নিই। যখন সে একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করা মেয়ে, হাসিনার মেয়ে, সে মুসলিম পরিবারে সে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে, হিন্দু পরিবারে হয়েছে কি জানি না, তার জন্ম কিন্তু আজ মুসলিম। এখনো সে আমাদের নিজকে মুসলিম হিসাবে আমাদের কাছে প্রচার করে। তো এই উনি তো হিন্দু ছেলেকে বিয়ে করেছে, ওনার নামটা কি হয়েছিল? উনি কি হিন্দু নাম মুসলিম নামে বিয়ে হয়েছেন নাকি কিভাবে হলো? এটা উনি হিন্দু রয়ে গেলেন, মুসলিমে রয়ে গেলেন, নাকি হিন্দু হয়ে গেলেন? এটা আবার নামটা কি ছিল, এটা একটু বলবো কিনা? আমি যতটুকু শুনেছি তার নাম ছিল পুতুল রানী সাহা। তখন পুতুল রানী সাহা, তো তার নাম তো পুতুল রানী, তার নাম তো পুতুল না, ডাকনাম পুতুল। এখন আপনি শিওর আছেন কিনা এটা যে তার নামটা পুতুল রানী সাহা হয়েছিল? আমি শুনেছি, এবং আমি কিভাবে শুনেছি আমি এক্সাম্পল গুলি আপনাদের সামনে আনবো যদি আপনাদের সময় থাকে, আমি কিভাবে এটা পেয়েছি। আপনি একটু আমাদেরকে একটু বলেন, যতটুকু বলার আমরা দেখি, আপনার কথাটা শুনি, সাবজেক্টটা ইন্টারেস্টিং। আচ্ছা, আমি আপনারা জানেন প্রতি বছর আমি 2005 সাল থেকে আমি আজ অবধি আমি এই কলকাতায়, ত্রিপুরায় আমি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে আমি একটা সেমিনার করি। কারণ আমার মতে
একটা কথা আমার আপনাকে মতে অত্যন্ত সম্মানের সাথে আপনাকে বলবো, ধীরেন্দ্রনাথ দত্তের নামের আগে শহীদ শব্দটা ব্যবহার করবেন না, কারণ এই শব্দটা শুধু মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এটা ইসলাম আমাদেরকে এলাও করে না কোনো নামের পূর্বে মুসলমান ছাড়া শহীদ শব্দটা ব্যবহার করার। প্লিজ গো অন। আচ্ছা, শহীদ তো তাদেরকেই বলা হয় যাদেরকে হত্যা করা হয়। আমি না এটুকুই জানি। না না সেই না হিসাবে- না না না, না, আপনার এই এটা তথ্যে ভুল। ভুল আছে। না জয়নাল সাহেব আপনি থামেন, ওটা আপনি হাত দিয়েন না। শহীদ তাদেরকে বলা হয় যারা ধর্মীয় কজে, গ্রেটার কজের জন্য যারা নিজেদের জীবনকে আত্মাহুতি দিয়েছে। কেউ রাস্তাঘাটে এখানে গতকালকের টুপাক শাকুর মারা গেছে আমেরিকায়, এর অর্থ সে শহীদ হয় নাই। গতকালকের আরেকজনকে গুলি করে মেরে ফেলেছে, সে শহীদ হয় না। আরেকটা কথা, এখন কোন মুসলমানের যদি অপমৃত্যু হয় এবং তার যদি ঈমান থাকে, এখানে বলে ওই অপমৃত্যুর জন্য তাকে শহীদি দরজা দেওয়া হতে পারে। আমি ইসলামিক স্কলার না, এটার ইন্টারপ্রিটেশন আমরা অন্য এক সময় আলোচনা করব, কিন্তু একজন হিন্দু ভেঙে আসে, শহীদ হতে পারে না। ভেঙে আসে। আচ্ছা, একজন হিন্দু ব্যক্তি শহীদ হতে পারে না, বাট আমরা বিষয় থেকে দূরে যাব না। ভেঙে আসে। ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে কথা বলছেন, বলেন। আচ্ছা আচ্ছা, ধীরেন দত্তকে নিয়ে আমি সেমিনার করি প্রতি বছর, কারণ আমার মতে শেখ মুজিব বঙ্গবন্ধু নয়, জাতির জনকও নয়। আমার মতে ধীরেন্দ্রনাথ দত্তই প্রকৃত বঙ্গবন্ধু, যে জন্য আমি কলকাতা আগরতলায় বিভিন্ন সেমিনারে আমি অংশগ্রহণ করি। ঠিক তেমনি আমি এই 2012 সালে আমি যখন আগরতলা গেলাম এই ধীরেন্দ্রনাথ দত্তকে এই কি বলে ফোকাস করার জন্য, তখন আমি একটা পত্রিকা অফিসে যাওয়ার জন্য আমার পরিচিত এক লোককে বললাম, আমি আগরতলা আসছি, আমাকে একটা পত্রিকা অফিসে নিয়ে যাবি। সেই পত্রিকাটার নাম হলো ত্রিপুরা দর্পণ, একটা দৈনিক পত্রিকা। সে আমাকে সকালবেলা নিয়ে গেল, আমি তার অফিসে গেলাম। যাওয়ার পরে তার অফিসের লোক বললো যে বাবু তো আসেনি, উনি 11টার সময় আসবেন। আমি যখন আমার পরিচয় দিলাম, আমার নাম এই, আমি বাংলাদেশি, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমার আগরতলায় ছিল ট্রেনিং ক্যাম্প। বলার পরে তখন সে বললো যে আপনি একটা কাজ করুন, ওই বাড়িটা ওনার সামনেই আছে, আপনি ওনার বাড়িতে যান, আমি টেলিফোন করে দিচ্ছি। উনি টেলিফোন করে দিলেন, আমি ওনার বাড়িতে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে আদর আপ্যায়ন করে আমাকে নাস্তা খাওয়ালেন। আমি তখন বললাম যে আমি আপনার সাথে এই ব্যাপারে আলাপ করতে আসছিলাম, আমাদের এই ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে। তখন তিনি বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি তখন আমি বললাম যে আমি আবার এখন কাঠালিয়া নামক একটা জায়গায় যাব, আমার যে এই মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্রটা ছিল, আমি সেই কেন্দ্রটা দেখতে যাব। তখন তিনি বললেন তাইলে আপনার হাতে সময় কম, আপনি ওখানেই চলে যান, ওখান থেকে আপনি 4টার সময় আসেন, আমি আপনাকে 2টা লোক আপনার সামনে রাখবো। আমি চলে গেলাম কাঠালি আমার মুক্তিযোদ্ধার এই প্রশিক্ষণ কেন্দ্রটা দেখার জন্য। ওখান থেকে ঘুরে এসে আমি 4:30টার সময় ওনার অফিসে গেলাম, যেয়ে দেখে ওখানে 2টা লোক বসা আছে। একটা লোকের নাম অরুণ উদয় সাহা, তিনি ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আরেকটা লোকের নাম ছিল ইসাম বিকট চৌধুরী, উনি আমাদের 1971 সালের 16ই ডিসেম্বর যখন এই জেনারেল অরোরা এই সারেন্ডার অনুষ্ঠানে যান, তখন তাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন হেলিকপ্টারে করে, এই একটা ইয়াং জার্নালিস্ট। এই দুজনের সাথে আমাকে আলাপ আলোচনা করিয়ে দিল। আমি যখন নিচে নামলাম ওনাদের 2জন সহ, তখন আমাকে যে নিয়ে গেল সে আমাকে বলতেছে আমাকে মামা ডাকে, কারণ সে আমার ছোটবেলায় আমার প্রতিবেশী এক বান্ধবীর ছেলে। সে বলে যে মামা, এই যে লম্বা মতো লোকটা ছিল উনি তো আপনাদের হাসিনার বেয়াই। আমি বললাম যে এটা কি বলিস, হাসিনার বেয়াই তো আমরা জানি আমাদের ফরিদপুরের একজন রাজাকার। বলে যে না, এটা হাসিনার বেয়াই। আমি তার কথাটা কোনোভাবে বিশ্বাস করতে পারলাম না। এক পর্যায়ে সে বলল, হাসিনার মেয়ে কি ইন্ডিয়াতে লেখাপড়া করছে? আমি বললাম যে হ্যাঁ করেছে। বলে যে ওই সময় তাদের সাথে তাদের বিয়ে হয়েছে এবং তারা অনেক বছর সংসার করছে। আচ্ছা যাক, আমি মনে করলাম দেশে যে ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবো, কিন্তু আমার আর কথাটা মনে নাই। এই 2017 সালে যখন আমি আবার ত্রিপুরা যাব, তখন আমার এক বন্ধু এই বিজেপি থেকে আপনার বিধানসভার সদস্য হয়েছে এবং তিনি স্পিকার হয়েছেন। উনি আমার কলকাতার অনুষ্ঠানে আসার কথা ছিল, উনি আমাকে, আমি এয়ারপোর্টে থাকাকালীন উনি আমাকে টেলিফোন করলেন, বলে যে ইসলাম সাহেব আমি তো সরি, আমি আপনার অনুষ্ঠানে আসতে পারবো না, আমাকে বোধহয় একটা নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি মনে করলাম তাইলে বোধহয় কোনো মন্ত্রিত্ব। আমি আবার ওনাকে সাজেস্ট করলাম যদি মন্ত্রিত্ব নেন তাহলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেবেন। বলে যে না, মন্ত্রিত্ব না, বোধহয় আমাকে স্পিকারের দায়িত্ব দেবে। তবে আপনি আমাকে কথা দেন, আপনি এই প্রোগ্রাম শেষে আপনি আগরতলা আসবেন। আমি তখন প্রোগ্রাম শেষে আগরতলা গেলাম, উনি আমাকে যথেষ্ট আপ্যায়ন করলো, ওনার বাড়িতে খেলাম। উনি আমাকে বিধানসভায় নিয়ে গেলেন, নিয়ে ওনার বিধানসভার সবকিছু কার্যক্রম দেখালেন। এরপরে 2টা লোক আমার সঙ্গে দিলেন, বলে যে ওনাকে নিয়ে বই মেলায় যাও। যখন বই মেলায় আসলাম, একটা দোকান থেকে যখন দ্বিতীয় দোকানে গেলাম, তখন একটা লোক বলতেছে ওই যে দেখেন আপনাদের বাংলাদেশের বেআই। আমি দেখি যে সেই অরুণ উদয় সাহা।
তখন আমার পুরনো কথাটা মনে পড়ে গেল। তখন তাদের কাছ থেকে জানলাম এই মঞ্জুরানী সাহার আত্মহত্যা না হত্যা, এই সমস্ত ব্যাপারগুলি। আমি তখন বাংলাদেশের নিউ ইয়র্কে অবস্থানরত একজন সাংবাদিককে আমি বলছিলাম যে ভাই আপনারা কি ঘটনাটা জানেন? বলে যে হ্যাঁ, ঘটনাটা তো এরশাদের সময় আমরা জানতাম, কিন্তু আমাদেরকে এরশাদ সাহেব আমাদেরকে এই ব্যাপারে উল্লেখ করতে দেয়নি। আমি সেই সাংবাদিকটার নামটা আমি উল্লেখ করব না, আপনারা তাকে চিনেন, এবং খুব বড় মাপের সাংবাদিক ছিল। উনি বলেন যে হ্যাঁ, ঘটনাটা আমরা জানি, কিন্তু আমাদেরকে প্রকাশ করতে দেওয়া হয়নি। এই হলো ঘটনা। এখন আপনারা কি বিশ্বাস করবেন কি করবেন না, এবং এটা নিয়ে যদি আপনারা তথ্য উদ্ঘাটন করতে চান, আমার মনে হয় করতে চাইলে পারবে। বাংলাদেশ, আমি যতদূর জেনেছি আপনার এই কথাটাকে আপনি বলেছেন আপনার জয়নাল সাহেব, হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, ওনাকে আমি যতদিন ধরে চিনি, উনি বিশাল কোনো শিক্ষিত মানুষ না, উনি বিশাল কোনো সাংবাদিক না, কিন্তু উনি একজন বাংলাদেশি প্যাট্রিয়ট এবং একজন সত্যাচারী মানুষ, সত্য কথা বলেন। ওনাকে আমি মিথ্যা কথা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে মিসগাইড করবে এমন কোনো কিছু আমি ওনার চরিত্রের মধ্যে দেখিনি যে উনি মিথ্যা কথা বলবে। আপনি কি আমার সাথে একমত না আপনি দ্বিমত পোষণ করেন? না না, আমি মনে করি না কেউ আমার সাথে মিথ্যা কথা বলে। যেহেতু আমি আপনার এই ধরেন না, আমি আপনাদের এই নোয়াখাইলা ভাই আবার আমারে গালি দিয়েন না যে আমি নোয়াখাইলা পছন্দ করি না। আমি নোয়াখাইলা বিশেষভাবে প্রেম করছি। আমি এনজয় করি, নোয়াখালী না এনজয় করি, আমি রাগ হই না। আচ্ছা, এখন আমি আপনারে বলতেছি, আমার দৃষ্টিতে ইসলাম সাহেব আমাকে কখনো ভুল তথ্য দেন নাই এবং মিথ্যা কথা বলেন নাই। আমি, আপনি এবং ইসলাম সাহেব আমরা একত্রে অনেক সময় আড্ডা মারি, চিল্লাচিল্লি করি, ঝগড়াঝাটি করি, একজন আরেকজনরে পোক করি। আমি যে কথাটা বললাম যে ইসলাম সাহেব যদি কোনো তথ্য দেয় উনি আমাদেরকে মিথ্যা তথ্য দেন না, আপনি কি মনে করেন? আমি মনে করি কি উনি মিথ্যা তথ্য দেন না, কিন্তু আমি উত্তরটা পাইনি। না ভাই, আপনি আমার ভাই 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 মেয়ে কি আবেদিন সাহেব, আপনার একটা সমস্যা আছে। আপনারে আমি হাতে চুলকাইতে বলছি, আপনি ঘাড়ে চলে যান কেন? আপনি হাতের মধ্যে সীমাবদ্ধ রাখেন, একটার মধ্যে রাখেন ভাই। আচ্ছা ইসলাম সাহেব, আপনাকে আমি একটা কথা বলছি। আপনি যে ছেলেটার কথা বলছেন যার সাথে পুতুলের বিয়ে হয়েছে, আপনি বলছিলেন তার নাম তাতাই সাহা। তাতাই সাহা ছিল তার ডাক নাম, তার ভালো নাম ছিল দেবার্ষী। দেবজিৎ সাহা। দেবজিৎ সাহা, দেবজিৎ হয়েছে বড় সন্তান, এটা ছোট সন্তান দেবার্ষী সাহা, যে নিখোঁজ, যাকে কিডন্যাপ করে দেওয়া হয়েছে। ইয়েস। ওকে, তাইলে আর আরেকটা কথা, ওর ওই যে অরুণোদয় সাহার বউ অর্থাৎ পুতুলের যে শাশুড়ি ছিল তার নাম ছিল মঞ্জুরি চৌধুরী। আপনি কি আমার কথায় কি আপনি মনে করতে পারছেন? ভদ্রমহিলার নাম ছিল প্রফেসর মঞ্জুরি চৌধুরী। হ্যাঁ, সাহাটা যোগ হয়েছে যেহেতু অরুণোদয় সাহার সাথে তার বিবাহ হয়েছে, তাই মঞ্জুরানী চৌধুরী সাহা ইউনিভার্সিটিতে, কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে ওনার সাহা নামটা যোগ করে নাই, ওখানে লেখা আছে মঞ্জুরি সাহা, মঞ্জুরি চৌধুরী। আর কিন্তু বলা আছে ওই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা আছে যে উনি ভাইস চ্যান্সেলর অরুণোদয় সাহার স্ত্রী মঞ্জুরি সাহা, এবং মঞ্জুরি সাহার যে ভাই শিশির চৌধুরী, উনিও এই কথাটা বলতে চেয়েছেন, কিন্তু ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন বিপদে ফেলানো হয়েছে। আর ওনার যে ছেলে যাকে আপনি বলছেন তাতাই সাহা, তার ভালো নাম হলো দেবার্ষী সাহা, যে নিখোঁজ। এই ছেলেকে কিডন্যাপ করার পরে, অর্থাৎ পুতুল রানী সাহা অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলকে বিয়ে করার পরে ওই ছেলেকে কিডন্যাপ করা হয়। আপনি বলছেন প্রণব মুখার্জি এবং জ্যোতি বসুকে দিয়ে ওনাকে কিডন্যাপ করা হয়, কিন্তু আমার কাছে আমার তথ্য বলছে ওই ছেলেকে বাংলাদেশে বেড়াতে নিয়ে আসা হয়েছিল এবং তাকে গুম করা হয় বাংলাদেশে বসে। এখন আমার এই তথ্য এখানে আছে। যখন মঞ্জুরি চৌধুরী তার ছেলে দেবার্ষী সাহার কোনো খবর পাননি, উনি পাগলের মতো হয়ে গেলেন, ছেলেকে খুঁজে পায় নাই। এবং উনি তখন তার স্বামী অরুণোদয় সাহা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী
জ্যোতি বোস এবং অন্যান্য লোকজনদেরকে থ্রেট করেছিলেন যে আমি আমার হাজবেন্ডের অবৈধ সম্পর্ক এবং আমার ছেলের নিখোঁজ হওয়া নিয়ে আমি সাংবাদিক সম্মেলন করব। যখন মঞ্জুরি চৌধুরী এ ধরনের থ্রেট করলেন তখন জানা যায় যে তখন পশ্চিমবঙ্গ সরকার এবং বাংলাদেশের সরকার একত্র হয়ে মঞ্জুরি চৌধুরীকে খুন করার সিদ্ধান্ত নেয় যাতে সেই প্রেস কনফারেন্স করতে না পারে। এটা আমার পাওয়া তথ্য। আপনি আমাকে যা বলছেন আর আমি আপনাকে যা বললাম, এটাই যে খবরটার তথ্যটা জিস্ট একেবারে 18 এবং 20 অথবা একে অন্যের পরিপূরক, আমি তা বলছি না। আপনি যা বলছেন আপনার কথাটার কিছু তথ্য আমার কাছে এসছে। যেদিন উনি মারা গেছেন সকাল থেকে উনি ওনার হাজবেন্ডের সাথে অনেক ঝগড়াঝাটি করেছেন। ঝগড়াঝাটি করার পরে উনি ওনার ছেলে দেবাশিস সাহাকে নিয়ে অনেক কান্নাকাটি করেছেন এবং উনি ওনার ভাই শিশির চৌধুরীকে কল করেছেন। শিশির চৌধুরীকে কল করার পরে বলছে ওরা আমাকে মেরে ফেলবে, তুই দেখিস। এবং তার কিছুক্ষণ ঘন্টা দুয়েক পরে ওই বাসার থেকে কেউ একজন ফোন করে পুলিশকে জানায় যে মঞ্জুরি চৌধুরী আত্মহত্যা করেছে, কিন্তু দরজা তখনও বন্ধ। ওনার দরজা বন্ধ অথচ বাহিরে পুলিশকে জানানো হয়েছে যে উনি আত্মহত্যা করেছে। তাইলে বাহির থেকে যারা পুলিশ কল করেছে তারা কিভাবে জানলো মঞ্জুরি সাহা বা মঞ্জুরি চৌধুরী আত্মহত্যা করেছে? কিন্তু ঘটনাটা এই। এখন আমি বিষয়টাকে এভাবে কনক্লুড করব, আমরা কোনো ইনভেস্টিগেশনের রেজাল্ট দেখি নাই, মার্ডারটা কিভাবে হয়েছে আমরা তা দেখি নাই, টোটাল সিনারিও কি আমরা তা দেখি নাই, কিন্তু বিষয়টাকে এইভাবে কনক্লুড করব, বাংলাদেশে খন্দকার মোশাররফের স্ত্রীর হত্যাকাণ্ডকে যদি পুনরুজ্জীবিত করে ইনভেস্টিগেট করা হয় তাহলে একটা জিনিস বেরিয়ে আসবে, অর্থাৎ হাসিনা কিভাবে হত্যাকাণ্ডগুলা ঘটায় এই চরিত্রটা বেরিয়ে আসবে। খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রীর হত্যাকাণ্ডটা আবার পুনরুজ্জীবিত হোক, এই বিষয়টা মানুষের সামনে চলে আসুক, আমরা সবাই দাবি জানাবো ভবিষ্যতে যখন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এখন আমি এই বিষয়টাকে এখানেই কনক্লুড করব যে আমি ইসলাম সাহেব এবং জয়নাল সাহেব আমরা এর কোনো ঘটনার সাক্ষী না। আমরা আমাদের যতটুকু তথ্য আমরা পেয়েছি ওই তথ্যের ভিত্তিতে আমরা এতটুকু জানি। এখন আমাদের তথ্যের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারে, যেটা পুরো দায়িত্ব আমরা নেব এই জন্য কারণ তথ্যটাকে আমরা উপস্থাপন করছি। পাশাপাশি আবার এটাও বলবো যারা আমাদের তথ্যকে চ্যালেঞ্জ করবে তারা যেন লেটেস্ট ইনফরমেশনের ভিত্তিতে ইসলাম সাহেবের তথ্যকে চ্যালেঞ্জ করে, আমার তথ্যকে চ্যালেঞ্জ করে। শুধু গাঁজাখুরি ওবায়দুল কাদেরী হাসান মাহমুদ টাইপ গাঁজাখুরি কথা দিয়ে যেন আমাদের তথ্যকে চ্যালেঞ্জ করা না হয়। জয়নাল সাহেব, আপনি আমার কথার সাথে কি একমত না দ্বিমত পোষণ করেন? অনেক ধন্যবাদ যে আপনি অনেক নতুন নতুন তথ্য দিয়েছেন এবং এইসব তথ্য আমারও জানা ছিল না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নিয়ে সামনে যাওয়া উচিত এবং প্রত্যেক অবৈধ অন্যায় হত্যাকাণ্ডে বিচার হওয়া উচিত। যে কোনো ব্যক্তি এটা চাইবে। আমার যে প্রশ্ন ছিল বিয়ের পরে হিন্দুর সাথে বিয়ে পরে এই শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ যে নাম জানি, সে কি তার নামটা চেঞ্জ করেছিল এবং সে কি ইসলাম ত্যাগ করে হিন্দুত্ব গ্রহণ করেছে কিনা? হিন্দুত্ব গ্রহণ করা যায় না, এটা নিষিদ্ধ। আর আমি একটা কথা বলবো, বিরোধী দত্তকে আপনার শহীদ বল হচ্ছে, সরি আমি একটু বাড়াই বলছি না, জয়নাল সাহেব আমি ওই বিষয়টা টাচ করেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অলরাইট। তো আমি যে কথাটা বলছি, ইসলাম সাহেব আপনি জেনেছেন যে সাইমা ওয়াজেদ পুতুল বিয়ে করার সময় তার নাম রেখেছিল পুতুল রানী সাহা, রাইট? ইয়েস। ওকে, তো এই ব্যাপারটা আপনাকে যারা বলেছে আপনি মনে করেন খবরটা অথেন্টিক ছিল? দেখুন, আপনি তো তথ্যভিত্তিক কিছু তথ্য এনেছেন, আর আমি চলার পথে যারা বাস্তবে দেখেছে আমি তাদের সাথে কথা বলে জেনেছি, তারা আমাকে সেই ইনফরমেশন গুলি দিয়েছে। আমি যেই কথাগুলি বলছি এটা প্রত্যেকটা লোক যদি বিবেচনা করে তাহলে এটাকে তারা সত্য বলেই তারা মেনে নেবে, তা না হলে এই ইন্ডিয়ার লোক আমাকে এই তথ্য দেবে কেন?
কিন্তু আমি যা বলছি আমার তথ্যগুলো, যে মঞ্জুরি চৌধুরী তার ছেলের নাম দেবারিশী চৌধুরী কিভাবে মারা গেছে, কেমনে মারা গেছে, এই তথ্যগুলো কি আপনার তথ্যের সাথে কোনোভাবে মিলে নাকি? একদম একদম একদম। আর মঞ্জুরানী সাহার মৃত্যু আর খন্দকার মোশাররফের ওয়াইফের মৃত্যু একই সুতায় গাঁথা। আমি আপনার সাথে একমত, এটা হতে পারে যদি সঠিক তদন্ত হয়, নিরপেক্ষভাবে সত্য উদ্ঘাটিত হয়। আমার কেন যেন মনে হয় এই দুইটা মার্ডারের সাথে হয়তোবা একই খুনির পরিচয় বেরিয়ে আসবে। এবং আমরা ভারতীয় সরকারের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, কারণ এটা একটা বাটপার সরকার। তারা, তবে ভারতীয় সরকার ভারতের জন্য ভালো, ভারতীয় সরকার বাংলাদেশের জন্য কোনো অবস্থাতে ভালো না এবং নির্ভরযোগ্য না। However, তো আমরা মনে করি বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের সরকার খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রীর বিচারটাকে সামনে নিয়ে আসবে। এখন আমরা এখান থেকে সরে আসি। হাসিনা শেখ আমেরিকা এসছে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমেরিকায় যখন একজন বিদেশি সরকার প্রধান আসে, ইউরোপিয়ান সরকার প্রধানরা আসে, তাদের সফর সঙ্গী 3 থেকে 4 জন, ম্যাক্সিমাম 6 জন, 10-এর উপরে কারো না। অথচ হাসিনা শেখ যতবারই আমেরিকায় আসে তার সফর সঙ্গী হয় 167 থেকে 170, 200। জয়নাল সাহেব, এটা নিয়ে আপনাকে আমি 1 মিনিট সময় দিলাম, আপনি একটু মন্তব্য করেন, এটা কেন করেন উনি? আমি এইটাই তো একটু আগেই বলেছি, প্রথমেই এটা আমি উঠেছিলাম যে কোন দেশপ্রেমী সরকার বা কোন দেশের সরকার এরকম একটা ঘটনা ঘটায় না। আর উনি কেন ঘটায় সেটারও আমি কারণ বলেছি, যে উনি যাদেরকে আনা হয় এদের অনেকে আর দেশে ফিরে যায় না। 2 নম্বর, এদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাসিনা নেয়। এই টাকাগুলো সম্পূর্ণ তার নিজের জন্য, কিন্তু যারা আসে তার খরচটা আমাদের দেশ গ্রহণ করে। আমারও প্রশ্ন, হাসিনার এইসব অপকর্মের বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, এবং এই পর্যন্ত তিনি কত কোটি টাকা বা ডলার ব্যয় করেছেন মানুষ আনার জন্য, মানুষ পাচার করার জন্য, তা বিচার হওয়া উচিত, তদন্ত করা উচিত। এবং আমি আমেরিকান গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ করব যে ভবিষ্যতে যাতে হাসিনা সে ক্ষমতা আবার আসে, আমি তো আশা করি আসবে না, তার আসতে হোক বা না আসুক, এটা তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। এবং যেই টাকাগুলো সে এভাবে নষ্ট করেছে, দেশের জাতীয় সম্পদ নষ্ট করেছে, সেগুলো উদ্ধার করা উচিত তার কাছ থেকে। আমি এটার কঠোর বিচার চাই। এবং ইসলাম সাহেব, আপনাকে আমি সেম প্রশ্ন করব। কোন সরকার প্রধান সাধারণ পরিষদের মিটিং এ আসার সময় কেউ 167, 200 এ ধরনের কোন সফরসঙ্গী নিয়ে আমেরিকায় প্রবেশ করে না, আপনি কি মনে করেন? দেখুন, এটা তো হাসিনার শুরু থেকে আমরা দেখে আসছি, এবং হাসিনার উদ্দেশ্যটাই হলো এই 150-200 লোককে নিয়ে আসা, তাদের সঙ্গে নগদ ডলার সঙ্গে করে নিয়ে আসা হাসিনার জন্য, এবং কিছু লোকদের কাছে টাকা নিয়ে আমেরিকাতে নিয়ে আসে, যাদেরকে সে রেখে যায়। এটাই হলো তার ব্যবসা। আমি প্রসঙ্গপূর্বক একটা কথা আপনারা স্কিপ করে গেছেন। আপনারা হাসিনা সবসময় জিয়াউর রহমানকে তার বাবার হত্যার জন্য দায়ী করে। আমি সেই প্রসঙ্গে একটা কথা না বলেই পারছি না। আমি অনেকদিন যাবত অপেক্ষায় ছিলাম যে আমি এটার একটা প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলছিল যখন শেখ মুজিব হত্যার খবরটা পেয়েছিল? সে সাংবিধানিক ভাবে একটা কথা বলেছিল, যদি প্রেসিডেন্ট অ্যাসাসিনেট হয়ে থাকে, ভাইস প্রেসিডেন্ট উইল টেক ওভার দ্য পাওয়ার। এটা সাংবিধানিক কথা। এটার জন্য জিয়াকে কোনো দোষারোপ করা যেতে পারে না এবং তাকে খুনি বলে বলার কোনো অবকাশ নেই। কিন্তু জিয়াউর রহমান যেদিন মারা গেল, তার পরের রাত্রে হাসিনা কেন বোরখা পরে ভারতে পালাইতেছিল? তার কারণটা কি? এটা দেশবাসীর কাছে আমার এই প্রশ্ন। দ্বিতীয় কথা, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করছিল জিয়া হত্যায় আপনার প্রতিক্রিয়া কি, সে বলছিল আই এম নট আনহ্যাপি। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা কি বিবেচনা করবেন হাসিনার বোরখা পরে পালিয়ে যাওয়াটা এবং আই এম নট আনহ্যাপি, এই দুইটা কথার সাথে জিয়া হত্যার কোনো সম্পর্ক আছে কিনা? জ্যাকব সাহেব, আমরা শব্দ শুনছি না, আপনি কি আমার কথা শুনছেন? এখন শুনছি। ওকে জয়নাল সাহেব, আমি ইসলাম সাহেবের কথাটাকে আপনার কাছে নিয়ে আসবো। ইসলাম সাহেব বলেছে আফটার দ্য অ্যাসাসিনেশন অফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হাসিনা শেখ বর্ডারে পালায়ে গেছিল বোরকা পইরা।
এটা সম্পর্কে অনেকেই জানে। আমি আর্মি অফিসিয়াল এবং বর্ডার গার্ড এবং বিডিআর এর অনেক অফিসারের কাছ থেকে সাবজেক্টটা ভেরিফাই করেছি। উনি ইন্ডিয়া পালায়ে যাওয়া ধরছিল এবং ওখান থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে, এরশাদ সাহেব তাকে নিয়ে আসছে। এই বিষয়টা সম্পর্কে ইসলাম সাহেব একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটার উপরে আপনি যদি কিছু বলেন। আমি এখন থাকবো বলে আমার নিজের কথা চলে এসে, আমি এই ব্যাপারটা একটা জিয়া হত্যার নেপথ্যে আমার একটা বই আছে, ও বইয়ের হ্যাঁ ওই বইয়ের মধ্যে আমি এটা মেনশন করেছিলাম। এবং জিয়া যখন তাকে হত্যা করা হয় তখন সে আখাউড়া সীমান্তে দেখা ধরা হয়েছে আব্দুল রাজাক সহ, মরহুম আব্দুল রাজাক, এবং উনি দুজন যাচ্ছিলেন, পালিয়ে যাচ্ছিলেন, এবং ওই বোরকা পরে গিয়েছিল, এটা আমার সেখানে লেখা আছে। এবং সেখানে তাকে ধরে এনে পাঠাই দেওয়া হয়, ঢাকা পাঠাই দেওয়া হয়। ঢাকা পাঠানোর পরে তার আর বিচার ব্যবস্থা করা হয়নি। এমনকি আমি দুঃখিত, মানে বেগম জিয়া ক্ষমতা আসছেন, তারপরও তৎকালীন যিনি প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন তিনিও এটা বিচার করেননি, কোনো উদ্যোগ নেননি। আমি তার বিচার চাই, আমি জিয়া হত্যার সঠিক বিচার চাচ্ছি। আর যারা মনে করে শহীদ জিয়াউর রহমান শেখ মুজিব হত্যা করেছে, তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। কেন? আমি বিষয়টাকে বাইপাস করতে চাচ্ছি, আমি এখন আবার ব্যাক করি। আমাদের সাবজেক্টটা ছিল যে হাসিনা শেখ যখন আমেরিকায় এসে উনি কেন 200 লোক নিয়ে আমেরিকায় প্রবেশ করে। এ ধরনের পৃথিবীতে নজিরবিহীন যে 200 লোককে নিয়ে কোন সরকার প্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের মিটিং এ আসে। এখন বিষয়টাকে যদি এভাবে বলা হয়, হাসিনা শেখ আমেরিকায় যতবারই আসেন, বছরে একবার যখন আসেন ততবারই উনি টাকা পাচার করেন তার সন্তানের জন্য, এবং উনি 167-70 জনের ভিতরে 5 জন 7 জন থাকে সফর সঙ্গী সরকারি, আর বাকিগুলো থাকে আদম ব্যবসা, মানব পাচার। এটা যদি হয়ে থাকে, এই সমালোচনাটার জবাব, এই সমালোচনাটা সম্পর্কে মোহাম্মদ ইসলাম সাহেব আপনি কিভাবে বিষয়টাকে দেখবেন? আমি তো এটার ব্যাখ্যা তো আমি দিয়েছি। তার সাথে যতগুলি লোক নিয়ে আসে তার প্রত্যেকের সুটকেসে নগদ ডলার থাকে, আর ওই লোকদের কাছ থেকে টাকা নিয়ে হাসিনা বিদেশে রেখে যায়। আপনি মনে করেন যে হাসিনা শেখ মানব পাচারের কথা আমরা যে কথাটা বলছি বা সমালোচকরা যেটা বলছে, আপনি বলছেন এই কথাটা সত্যি, এর বাইরে আর অন্য কোনো লজিক নেই? একদম। তার এই সফর সঙ্গীদের মাঝে নগদ ডলার এবং টাকা পাচার দুটোই জড়িত। অর্থাৎ সবার ব্যাগে যদি ধরেন 200 মানুষ থাকে, এক একজনের ব্যাগে যদি $10,000 দেয়া হয়, তাহলে তো ওখানে বহু টাকা চলে আসে 200 মানুষের ব্যাগে। আরো বেশি টাকা নেই। যেমন ধরুন হাসিনার একটা কথা ছিল যে উনি লন্ডন গেছে 60টা সুটকেস নিয়ে। সে কি গার্মেন্টস এক্সপোর্ট করে? সে এখানে স্যাম্পল নিয়ে গেছে 60টা সুটকেসে? আপনি কি মনে করেন ওই সুটকেসের ভিতরে ক্যাশ টাকা ছিল? 60টা সুটকেসেই মিলিয়ন মিলিয়ন ডলার ছিল এক একটাতে। জনাল সাহেব আপনি কি এই কথাটাকে লজিক্যাল মনে করেন? 100%। উনি সম্পূর্ণ লুটেরা, দেশকে শোষণ করে শেষ করে দিয়েছে, রক্ত খেয়ে ফেলেছে, দেশে কিচ্ছু নেই। এই জন্য এখন ডলার পাওয়া যায় না, ডলার দাম বাড়ায় দেওয়া হয়েছে, টাকার দাম কমে গেছে, তারপরও কোনোভাবে কিনারা নাই। দিন দিন আমরা যাচ্ছি বিপদের দিকে। এই টাকাটা যে নিয়েছে এটা এখন প্রমাণিত, এগুলা টাকাটা গেল কোথায়, যাচ্ছে কোথায়? এবারে সফরে আসার পরে আপনাদের দুজনকে বলি, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন, এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং আজরা জিয়া দুইজনের সাথে দেখা করেছে এবং বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে। তাদের ব্যাখ্যার পয়েন্ট ছিল যে আমেরিকা যদি এভাবে বাংলাদেশকে পুশ করে তাইলে তারা চাইনিজ বলয়ে চলে যাবে, বাংলাদেশে মুসলিম জঙ্গিদের অভাব নাই, মুসলিম জঙ্গিরা বাংলাদেশ টেক ওভার করবে। আমার তথ্য অনুযায়ী আমি যে খবর পেয়েছি, ডোনাল্ড লু এবং আজরা জিয়া তারা আমেরিকান সিকিউরিটি, নিজস্ব সিকিউরিটি ইন্টেলিজেন্স রিপোর্ট এবং স্যাটেলাইট পিকচার এবং ভিডিও ওনাদের সামনে তুলে ধরে বলছে, গত 16 বছর তোমরা আমাদেরকে একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছ। এই তথ্য অনুযায়ী আমরা কোনো ফরেন ইন্টেলিজেন্সের উপরে নির্ভর করছি না, আমরা আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টিং এ বোঝা যায়
যত প্রকার তৎপরতা বা ইনিশিয়েটিভ করানো হয়েছে এগুলা গভর্নমেন্টের পাতানো ড্রামা। ডু ইউ থিঙ্ক উই আর স্টুপিড? মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্রমন্ত্রী মোমেন চুপ হয়ে গিয়েছে। ইসলাম সাহেব, আপনি কি কিছু দেখাতে চাচ্ছেন? না না, অন্য কিছু। ওকে, তো তারা এটা বলেছে। তারপরে এই সংলাপ কোনো জায়গায় যায়নি, তারা চেষ্টা করেছে। মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মোমেন চেষ্টা করেছে এই আলোচনার মধ্যে হাসিনা শেখকে ইনক্লুড করার জন্য, এবং ডোনাল্ড লু এবং আজরাত জিয়া এই শর্তে ইনক্লুড করেছে যে হ্যাঁ, সৌজন্য বিনিময় হবে, কিন্তু আলোচনার পার্ট হিসাবে হাসিনার সাথে তারা কোনো আলোচনা করবে না। তো যখন সৌজন্য সাক্ষাতের সময় তারা একটা ছবি তুলেছে, যেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় এসছে, এক পাশে মোমেন দাঁড়ানো আর এক পাশে মাসুদ বিন মোমেন দাঁড়ানো, না সরি, এক পাশে ডোনাল্ড লু দাঁড়ানো আর এক পাশে আজরাত জিয়া দাঁড়ানো, এবং মধ্যে মরা লাশের মতো হাসিনা শেখ এবং পররাষ্ট্র মন্ত্রী মোমেন দাঁড়িয়ে আছে। এখন তাদের এই আলাপ আলোচনা কোনো জায়গায় যায় নাই, তারা অনেক বিড়বিড় করেছে এবং আরো একটা রিকোয়েস্ট করেছে যে এইখানে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই লিস্টটা যেন কোনো অবস্থাতেই প্রকাশ করা না হয়। এটা নিয়ে অনেক হাত পা ধরাধরি করেছে, এটার জন্য প্রকাশ করা না হয়, এই রিকোয়েস্টটা করা হয়েছে। এখন এটা আমার তথ্য এবং ভেরিফাইড তথ্য, একবার ভেরিফাই করি না, কয়েকবার করেছি। এই তথ্যের উপরে জয়নাল সাহেব আপনার কি কিছু বলার আছে? আমার কিছু বলার নাই, আপনার দেওয়ার তথ্যগুলো সত্য। এখন সেই মানে একটা অজুহাত চাচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট তাকে সমর্থন করে বা তার পিছনে আছে, এবং এটা আবার একটা বলছে যে আমাদের হয়ে, অর্থাৎ হাসিনার হয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আলোচনা করবে। তো আমি যতক্ষণ জানছি ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রীও তেমন কিছু বলেনি, আর বললো আমেরিকা সেটাকে সমর্থন করেনি। আমেরিকা বলছে নো। জয়নাল সাহেব, আপনি জানেন না, আমেরিকা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটা টয়লেট পেপার আছে যেটা সম্পাদক হলো কৌশিক, ঠিক আছে, একটা পা চাটা আবর্জনা, ওর নাম কৌশিক। কৌশিকের নামের সৌশিক এই শুয়োর বলেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নাকি আমেরিকাকে বলেছে তোমাদের এই চাপের জন্য বাংলাদেশ চায়নার বলয়ে চলে যাবে। আপনি কি এই কথাটাকে সত্য কথা মনে করেন? আমি মোটে মনে করি না, আমি মোটে মনে করি না। কারণ এরা তো এরা চাকরি, এটা শুধু হাসিনা না, এরা ইন্ডিয়ান হয়ে কাজ করে, ইন্ডিয়ান স্বার্থ সিদ্ধি করে, ইন্ডিয়ান কালচার আমাদের দেশে প্রচার করে। যা কিছু আছে এরা মূর্তি পূজারী সমাজ, এরা কোনো নামাজও পড়ে না, এরা সম্পূর্ণভাবে দেশের বিরুদ্ধে কাজ করে। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমার। সে শুনতে পারে এবং আমি, সে চাইলে আমার সাথে কথা বলতে, এক কথা আমি রেজি। আমি তো বলছি যে এই সব যদি, আচ্ছা, এখন আমি অন্য জায়গায় যাই। হাসিনা বলছে আমেরিকায় এসে যে না, জয় একটা পোস্ট দিচ্ছে ফেসবুকে, পোস্টটা দিয়ে বলছে যে আমি আমার মাকে নিয়ে বার্থডে পালন করলাম তার গলফ ক্লাব, বলছে আমার গলফ ক্লাব, আমার গলফ ক্লাব, আমার গলফ ক্লাব, উনি ওই গলফ ক্লাবটার মালিক। একটা কথা আছে, আমি শব্দটা উচ্চারণ করলাম না, এমনি আমার নামে বদনাম, আমি খারাপ শব্দ উচ্চারণ করি। ওরা বাংলাদেশটারে বানাইছে শেখ মুজিবের লেগেসি, হারামজাদা কুত্তার বাচ্চারা, ওর বাবার দাদা লেগেছি, এখন বলছে আমার গলফ ক্লাব। এখন এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনরা বাংলাদেশে প্রমাণ করার চেষ্টা করছে যে ওইখানে যে গলফ ক্লাবটার কথা বলছে আমার গলফ ক্লাব, ওটার নাম হলো রিভার ব্যান্ড গলফ ক্লাব ভার্জিনিয়া, রিভার ব্যান্ড গলফ ক্লাব ভার্জিনিয়া। জয় তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে আমি আমার গলফ ক্লাবে মায়ের জন্মদিন পালন করলাম, এইটার একটা ছবি দিছে। এখন আমরা বাংলাদেশিরা ভাই অনেক বুদ্ধিমান, অনেক চালাক, আমরা যে কত চালাকের চালাক, যে ছবিটা দিছে ওইটার আবার ফরেনসিক বাইর করছে, যে ছবিটা কবে কবে তোলা হয়েছে, কোন সালে তোলা হয়েছে। ফরেনসিক রিপোর্টে বাইরেই আসছে যে ছবিটা দিছে এই ছবিটা 2018 সালের মার্চ মাসের তোলা।
এখন এই ছবিটাকে এখন বার্থডে পালনের কথা বইলা প্রমাণ করার চেষ্টা করছে যে সজীব জয় আমেরিকায় আছে। এখন মজার কথা, সোশ্যাল মিডিয়ার লোকজনরা অনেক যোগ্য, অনেক কৌশলী। তারা কি করেছে জানেন? হাসিনা শেখ আমেরিকায় নামার পরের থেকে শুরু করে যত জায়গায় গিয়েছে সবগুলোর ভিডিও ক্লিপগুলো একত্র করেছে। আপনি কি জানেন কোন ক্লিপের মধ্যে সজীব জয় নাই? আপনি অতিরিক্ত কথা কর। সব ভিডিও ক্লিপ করেছে, কোন ক্লিপে সজীব জয় নাই, এক্সেপ্ট এই বকরা হারামজাদা তার ফেসবুক পোস্টে লিখেছে মায়ের জন্মদিন পালন করলাম আমার গলফ ক্লাবে, অর্থাৎ রিভার ব্যান্ড গলফ ক্লাব। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, ভাই এই রিভার ব্যান্ড গলফ ক্লাবের মালিক তো জয়। আমি কইছি তাই নাকি? রিভার ব্যান্ড ক্লাবের মালিক হয়ে গেল জয়? বলছে হ্যাঁ, সে তো ওইটার মালিক। এখন আমি ওই রিভার ব্যান্ড গলফ ক্লাবের, শুনেন রে ভাই, একটা ল ফার্ম রান করি, বুঝেন তো, আমেরিকার কোন স্টেটে কেউ যদি একটা বাড়িঘর কিনে আমি ওনারশিপ বাইর করা আমার জন্য কি কঠিন? তো আমি দেখলাম ওই ক্লাবের যে প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে জেরার্ড ডেমুরো, আর ওখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 জনের একটা বোর্ড মেম্বার যারা এক্সিকিউটিভ বডি, তারা ওই ক্লাবটা ওন করে। ওখানে জয়ের কোনো ওনারশিপ নাই। তবে হ্যাঁ, জয়ের একজন বন্ধু আছে ওইখানে, যে জেনারেল ম্যানেজার, তার নাম হইছে হুসাম আতারি। এই হারামজাদা মিডল ইস্টের এক ওই রাজা বাদশাহ কোনো তলপাতালপি হবে। ঠিক আছে, এখন মজার কথা হইতেছে, জয় কি আমেরিকার এই ধরনের একটা গলফ ক্লাব কিনে ফেলতে পারে? হ্যাঁ পারে, কারণ ওই ধরনের একটা গলফ ক্লাব কিনতে গেলে 40 থেকে 45 মিলিয়ন ডলার খরচ করলে এটা হয়। দেখুন জয় তো 45 মিলিয়ন ডলার কামায় কয়দিনে জানেন তো? 9 মাসে। কারণ ওই ভাঙ্গাবন্ধু স্যাটেলাইটের মেইনটেনেন্স বাবদ প্রতি মাসে জয় 5 মিলিয়ন ডলার বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে নেয়। তাহলে আসলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে পৃথিবীর কোনো যোগাযোগ নাই। ওই মেইনটেনেন্স বাবদ প্রতি মাসে যে 5 মিলিয়ন ডলার নেয়, তাহলে 9 মাসের চুরির টাকা দিয়েই তো একটা গলফ ক্লাব কেনা যায়, তাই না? এখন ইসলাম সাহেব আমাকে একটু বলেন, হাসিনা শেখ আমেরিকা সফর তো ব্যর্থ হয়েছে, কিন্তু এই মিথ্যাচারটা কেন করছে? আমার ছেলের বার্থডে করলাম, সেখানে 2018 সালের একটা ছবি দিয়া। এই ধরনের মিথ্যাচার ওরা কেন করে ইসলাম সাহেব? ভাই তাদের জন্মটাই মিথ্যা দিয়ে। হাসিনা যে শেখ মুজিবের মেয়ে, এটাই তো বিশ্বাস করতে এখন অবিশ্বাস হচ্ছে। আর জয়ের নামের সাথে আপনারা কেউ কেউ বলেন যে ওয়াজেদ। আমার প্রশ্ন, এই ওয়াজেদটা কে? তো সাম্বডি বলছে ওয়াজেদ তার বাবা। আমি বলছি তার বাবার নাম তো তার মার মুখে আমি একবারও শুনি নাই। আমি তো তাকে এই সজীব ওয়াজেদ আমি বলবো না, আমি বলবো সজীব শেখ জয়। না, কারণ সাবজেক্টটা কি এইটা হইতে পারে না? সজীব সাহা, অরুণোদয় সাহার পোলা, এটা হইতে পারে? এগুলির জন্মের কোনো ঠিক নেই, এগুলি মিথ্যা বলবেই। এগুলি মিথ্যা দিয়ে জন্ম, এদের কোনো কথাই আর বিশ্বাস করা যাবে না। ওকে, তো এখন এই যে জয়নাল সাহেব আপনি বলছেন আপনার কিছু বলার আছে এই গলফ ক্লাব নিয়ে, জয়কে নিয়ে, এই মিথ্যাচার নিয়ে। আমি হাত খুঁজে এই জন্য, গত পরশু আমাকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি আছেন এখানে, আমি তাকে সম্মানও করি, নাম বললে আপনারা সবাই চিনবেন। উনি আমাকে বললেন যে শেখ হাসিনা কি তার ছেলে তো কোথায়, এরা কোথায় একত্রে থাকে, এরা কোথায় থাকে? আমি মোটে একখানে থাকে না, এরা এক একজন এক একখানে, কখনোই একত্রে থাকবে না। না না, এই যে জন্মদিন পালন করেছে, ওই পালন করার ছবি তো দিছে। আমি ওনাকে বললাম না, এই ছবিটা সঠিক ছবি নয়, পুরানো ছবি। উনি কোনোভাবে কনভিন্স হচ্ছে না, আমাকে দিছে এটা। আমি আই ডোন্ট বিলিভ ইট, এরা একত্রে থাকবে না, কারণ দুইটা চোর, দুইটা ডাকাত, এরা খুনি, এরা একত্র হবে না, হলেই দুইটাকে ধরা পড়তে পারে। বিশেষত জয় আমেরিকাতে নাই, আমি এটা বলেছি তাকে। আমি জানি না আছে, বাট আমি শিওর আর নাই। আপনি বলছেন নাই, কিন্তু ওই ইসের মনির হায়দার নামে ডিজিএফআই এর এক মৌল আছে এখানে, এবং তার সাথে আরো কয়েকটা কার্টুন চরিত্র আছে। তারা বলছে তারা সো শিওর জয় আমেরিকায় আছে। আপনি তাদের সম্পর্কে কি বলবেন?
আমি আর বাড়তি মন্তব্য করতে চাই না। আপনার আপনি কি ভয় পাচ্ছেন? না ভয় না, আপনার মত আপনি বলেন না কেন? না আপনি যেটা বলছেন এটাই আমি সমর্থন করি। আমার বাড়তি ব্যাখ্যা টাইম নষ্ট করতে চাই না। তো আমি হাসতাম কেন আলাপ বলছি এই জন্য যে ওই যে ব্যক্তি আমার প্রিয় ব্যক্তি বা আমার সম্মানিত ব্যক্তি, ওনাকে যখন বলছি যে জয় এখানে নাই এবং জয়ের রায় কত হবে না, হয় নাই, এবং এটা ফেক ভিডিও যেটা আপনাকে দেখানো হয়েছে। আসলে আমি এই যে আপনার সাথে একমত, এদের মানে জন্ম নিয়ে আপনাদের কিছু কথা বলছেন, জয়ের জন্ম নিয়ে আপনি আমাকে একটা গল্প বলছিলেন, আমি যদি পারেন আপনি সেটা কিন্তু রিপিট করে খুশি হব। না, এখন সময় নেই, আমাদের প্রায় 1 ঘন্টা শো চলে গেছে। আচ্ছা। আর আমি খুব কৃতজ্ঞ যে আপনারা দুইজন আজকে আমরা লাইভ করছি, এট লিস্ট আপনারা কেউ এখন পর্যন্ত ক্যাচাল বাজান নাই। ওকে, এখন আমি নেক্সট সাবজেক্টে আসি। এখান থেকে হাসিনা শেখ লন্ডনে যাবেন। লন্ডনে গিয়ে ঋষি সুনাকের সাথে তার আনুষ্ঠানিক কোনো মিটিং এর কোনো প্ল্যান নাই, পররাষ্ট্র সচিবের সাথে মন্ত্রীর সাথে কোনো মিটিং এর কোনো প্ল্যান নাই। তাইলে উনি আমেরিকায় যাচ্ছেন কেন? এখানে 15-20 মিলিয়ন 30 মিলিয়ন ডলার খরচ করে আমেরিকার থেকে আবার কেন লন্ডনে যাচ্ছেন? অনেকে বলছে উনি লন্ডনে যাচ্ছেন ওখান থেকে রেহানা শেখকে নিয়ে বাংলাদেশে যাবে, কারণ বাংলাদেশে গেলে জনক্ষমতা যদি হারায় আর যদি মরতে হয় তাহলে দুই বোন একত্রে মরবে, এই জন্যই রেহানা শেখকে নিবে। এখন অন্য একটা পার্টি বলছে রেহানা হইছে 10টা ইবলিসরে একত্র করলে যে ইবলিস পয়দা হয়, রেহানা হইছে ওই ইবলিস, আর হাসিনা হইছে এক ইবলিস। রেহানা জীবনেও হাসিনার সাথে মরতে বাংলাদেশে যাবে না। এই বিষয়টা সম্পর্কে ইসলাম সাহেব আপনি যদি প্রথমে কিছু বলেন। এটা আপনি যে কথাটা বলছেন এটা একদম যৌক্তিক, কারণ রেহানা অবশ্যই উপলব্ধি করতে পেরেছে যে তার বোনের ক্ষমতা থাকলে পরে যে তারা বাংলাদেশের মানুষ যে তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, তার বাপ দাদার নাম গন্ধ মুছিয়ে দেবে, এটা রেহানা খুব ভালোভাবে বুঝে। এখন হাসিনা ক্ষমতালোভী, হাসিনা হয়তো দেশে ব্যাক করবে, ব্যাক করে তারপরে হাসিনা ওটা টের পাবে। এখন হাসিনা যে লন্ডন গেছে, আমরা হয়তো এই ঋষি সুনাকের সাথে তো কোনো আনুষ্ঠানিক বা সরকারি কোনো স্কেজুয়েল নাই। আমরা হয়তো এমন কিছু ছবি দেখতে পারি, নিশি যাপনের ছবি হয়তো দেখতে পারি ঋষি সুনাকের সাথে। না, নিশি যাপন না, এখন বাংলাদেশের সরকার এবং ডিজিএফআই লোকজনরা এবং তার দালালেরা ফটোশপ কইরা শুধু এর সাথে ছবি বানায়, এর সাথে ছবি বানায়। দেখা যাবে ঋষি সুনাকের সাথে কোনো এক জায়গায় সে দ্বিপাক্ষিক খুব বড় বৈঠক করতেছে, কিন্তু এর কোনো স্কেজুল নাই, এর কোনো সত্যতা নাই। এটাকে আপনি কিভাবে দেখবেন জয়নাল সাহেব? তারা ফটোশপ কইরা ভুয়া ছবি ছাইরা দেয়। শতভাগ সত্যি কথা। ঋষি সুনাক তার সাথে সরকারি কি প্রটোকল মেনটেন করে তার সাথে মিটিং করবে? ঋষি সুনাক কি তাকে ইনভাইট করেছে যে আসো তোমার সাথে আমার দ্বিপাক্ষিক বৈঠক আছে? করে নাই। তো একমাত্র নিশি যাপনের প্রোগ্রাম ছাড়া আর কোনো প্রোগ্রাম থাকতে পারে বলে তো আমি মনে করি না। ঋষি সুনাক একটা তাগড়া জুয়ান, আপনার মনে হয় 80 বছরের বয়স্ক একটা বুড়ির সাথে নিশি যাপন করবে? এটাতেও তো সন্দেহ হয়, এটাও হবে না। ওকে, তাহলে আমি আপনার সাথে একমত। তবে কোনো না কোনো ভাবে তো একটা ফটো তুলবে সে ঋষি সুনাকের সাথে। ভাই এখন ইদানিং সে তো ছবি তোলার জন্য তার জুয়ান মাইয়ারে নিয়ে যায়, এটা তো আপনি কর নাই কিছু? না এটা তো আমি বলছি যে তার এই মাইয়াটারে লইয়া সেলফি তুলে কি সে কোনো ভাড়া দেয় নাকি? গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, যে একটা দেশের প্রধানমন্ত্রী বিদেশ সফরে তার মেয়েটিকে নিয়ে এইজনের সাথে সেলফি, ওইজনের সাথে সেলফি, পিছন দিয়ে দৌড়ে গিয়ে সামনে চলে এসে সেলফি। হোয়াট ইজ দিস? এটা তো বাংলাদেশের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। ছি 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 ছি। জয়নাল সাহেব আপনি কি ইসলাম সাহেবের এই কথার কোনো রেসপন্ড করবেন? আরে ভাই, এটা তো আমি আর বাড়তি মন্তব্য কোনো প্রয়োজন নেই। তবে আমি ওই যে বলছেন না, আপনি একটা কথা আমি আপনি একটু সামান্য অ্যাড করব। এখানে শুধু ডিজিএফআই যে ছবি তৈরি করে দেয় বা ভুয়া তথ্য ছড়ায় তা নয়, তাদের যে গুরু র এটার সাথে বেশি ভূমিকা পালন করতেছে। র বেশি দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি বলে যে ইন্ডিয়ার দরকার আমাদের হাসিনাকে ক্ষমতা আনা, ইন্ডিয়ার দরকার একটা হাসিনা পন্থী ক্ষমতা নিয়ে আসা, কারণ তারা যে আমাদের দখল করে ফেলেছে, ওই দখলদারিত্ব রক্ষা করতে হলে তাদেরকে অবশ্যই তাদের পন্থী লোক আনতে হবে। সুতরাং সর্বত অপকর্ম যত কাজ আছে, মিথ্যাচার আছে, এই সব কিছু করায়।
ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা বলে মুখে, আর পররাষ্ট্রমন্ত্রী এক কথা মুখে বলে, আর ভিতর দিয়ে রয়ের কথা বলে। রয়ের কথা মতোই ইন্ডিয়ান গভর্নমেন্ট চলে। ইন্ডিয়ান সেনাবাহিনী। আমি কি এই কথাটাকে এইভাবে কনক্লুড করতে পারি যে হাসিনা শেখ তার ছেলে জয়ের অবস্থান নিয়ে মিথ্যা কথা বলেছে? জয় অবশ্যই আমেরিকায় যদি থাকতো, তার ভিডিও ফুটেজে কোনো একটা জায়গায় জয়কে দাঁড় করানো হতো, ভিডিও ফুটেজে বা ছবিতে কোনো একটা জায়গায় দাঁড় করানো হতো। 2018 সালের মার্চ মাসের একটা ছবি পোস্ট করে মিথ্যাভাবে বলা হতো না যে আমরা মায়ের জন্মদিন পালন করছি ওই গলফ ক্লাবে। আমি কি এই কথাটাকে যদি এভাবে বলি যে জয় আমেরিকায় নাই, সত্যিকার অর্থে নাগরিক টিভি যেভাবে বলেছে যে জয় এখন সিঙ্গাপুরে আছে, ওইখানেই সে সেটেল করেছে, এবং জয় এখন আমেরিকায় ঢুকলে সে অ্যারেস্ট হয়ে যাবে মানি লন্ডারিং এবং ট্যাক্স এভেশন চার্জে, যেটা ফোর্ট হুড টেক্সাসে করা হয়েছে, সে অ্যারেস্ট হবে। তো আমি মনে করি না জয় আমেরিকায় আছে। আমার তথ্য বলে জয় আমেরিকায় নাই, আমার তথ্য বলে জয় সিঙ্গাপুরে আছে। এবং জয়ের ফেসবুকের এই ভুয়া, এই পুরানো 2018 সালের ছবিতে প্রমাণ করে যে জয় এবং জয়ের মা মিথ্যাচারকে প্রতিষ্ঠা করার জন্য পিছনের ছবি বারবার টেনে আনছে। ইসলাম সাহেব, আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? দেখুন, জয় কোথায় আছে এটা নিশ্চিত কেউ বলতে পারতেছে না। তবে হাসিনার সাথে যখন তার কোনো ছবি দেখা যাচ্ছে না, শুধু ওই মেয়েটার ছবি শুধু দেখা যাচ্ছে, ইহাতে প্রমাণ করে যে জয় আমেরিকাতে নাই। আর যদি আমেরিকায় থেকেও থাকে তাহলে আমেরিকার কারাগারে আছে। আপনার কথাটাকে আমি 100% সমর্থন করি, কিন্তু আমি জানি সে আমেরিকান কারাগারে নাই। আমি যে তথ্য নিয়েছি, আমেরিকান কারাগারে এখনো তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় নাই, কারণ নেগোসিয়েশন যাচ্ছে। জয়কে যদি কাস্টডিতে নিয়ে নেওয়া হয়, তারপরে আর কোনো নেগোসিয়েশন থাকবে না, একবার যদি তাকে অ্যারেস্ট দেখানো হয়। তো আমার তথ্য অনুযায়ী সে সিঙ্গাপুরে আছে। এখন আমি ভুল হতে পারি, কারণ এই মিথ্যাবাদী পরিবারকে নিয়ে কেউ সত্য ইনফরমেশন দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। ইটস বিকাম এ কাল্ট, লাইক ওই সোভিয়েত ইউনিয়নে এবং উত্তর কোরিয়া যখন লিডার মারা যায়, এই তথ্যগুলোকে গোপন রাখা হয়। এবার আসি আমি আরেকটা সাবজেক্টে। ভিসা নিষেধাজ্ঞা নিয়ে যে ফলাফল এখন তৈরি হয়েছে, কান্নার রোল পড়েছে বাংলাদেশে। পুলিশ অফিসারদের বউ বাচ্চা কাচ্চারা ধইরা পুলিশ অফিসারদের লাইতেইতেছে, পিটাইতেছে যে তাদের ছেলেপানদের আমেরিকা থেকে ফেরত পাঠানো হইতেছে। বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধানদের ভিসা দেওয়া হইতেছে না, তাদের বাচ্চা কাচ্চাদের দেশে পাঠিয়ে দেওয়া হইতেছে। সবাই আতঙ্কে থাকে আজকের কি মেইল আসে, ইমেইল আসে, আমেরিকান এম্বাসি থেকে কি পাঠানো হয়েছে। কান্নার রোল রাস্তাঘাটে, কিন্তু রাস্তাঘাটে কথা বলতেছে একেবারে কনফার্ম ভিসা স্যাংশন খাওয়া ওবায়দুল কাদের, কনফার্ম ভিসা স্যাংশন খাওয়া যারা দুই একজন আছে তারা জানে আমরা অলরেডি স্যাংশন খাইছি, তারা ছাড়া কেউই গলাবাজি করছে না। এর একটা উদাহরণ আমি দিতে পারি। গত সপ্তাহে বিএনপির যে কর্মসূচি, যেখানে গেছে কোনো জায়গায় পুলিশ হস্তক্ষেপ করে নাই, এবং র্যাবের তৎপরতা দেখা যায় নাই, ডিজিএফআই তৎপরতা খুব একটা দেখা যায় নাই। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন জয়নাল সাহেব? আমি মনে করি আপনি যেটা বলছেন এবং সেটাই সত্য, এবং জয় কোনোভাবেই বা আমেরিকাতে নাই। এবং আমি আপনার সাথে এবং হাদিস সাহেবের সাথে একমত, জয় যে থাকে জেলে থাকবে, এবং আমি বিশ্বাস করি জয় কোনোভাবেই আমেরিকা থাকবে না। এবং আসন এসে এবং আগামী নির্বাচন যদি হয়েও যায়, তারপরে আমেরিকা তো আসবে না এবং বাংলাদেশও যাবে না, কারণ সে জানে সে ওখানে গেলেই তাদের কোটি কোটি ডলার তাদের চুরি করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংকটা পুরা চুরি করে নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, এই সব কিছু বেরিয়ে আসবে। এটা তো সত্য। তাদের কি বিচার হবে আল্লাহ জানে, তাদের বিচারটা আল্লাহ। আপনি এখন আমাদের ভিসা স্যাংশনের রেজাল্ট বাংলাদেশে যা হচ্ছে, আমি যেটা বললাম, এটার উপরে আপনার মন্তব্য চাচ্ছি। আমি এটাই মন্তব্য করব যে এই ভিসা স্যাংশনটা যারা যারা অপরাধী এবং দায়ী, যারা অন্যায় করছে, মানুষ খুন করছে, লুট করেছে, গুম করেছে, এদের সবারই বিচার হওয়া উচিত। এবং সাহেব, আপনি আমার প্রশ্নটা শুনেন নাই, আপনি অন্যদিকে ফোকাস করছেন। আমি ইসলাম সাহেব আপনার কাছে যাব। এই ভিসা স্যাংশনের চিঠি বাংলাদেশে এখন পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সবাই পেতে শুরু করেছে। এখন তারা ঘরে ফিরে অফিস থেকে ডরে আর বাসায় যায় না। যারা এই হাসিনাকে কন্টিনিউ করাইতে চাইতেছে তারা ভয়ে বাসায় যায় না। ভয়ে বাসায় গেলে বউয়ের পিটানি খায়,
লাত্তি খায়, ছেলেপাদের লড়ানি খায় যে তোমরা এই হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য আমার আমেরিকান স্কলারশিপ ক্যান্সেল হয়েছে, আমার আমেরিকা যাওয়া বন্ধ হয়েছে। কান্নার রোল শুরু হয়েছে পরিবারে পরিবারে। ভয়ে তারা ইমেইল ওপেন করে না, ভয়ে তারা মেইল ধরে না, রাস্তাঘাটে তারা ভয়ে হাঁটাচলা করে না। ইসলাম সাহেব, এটার উপরে আপনার মন্তব্য করেন। দেখুন, আমেরিকার ভিসা নীতির কারণে বিএনপিকে আর ধাক্কাইয়া সরাইতে হবে না হাসিনাকে, আওয়ামী লীগকে। হাসিনাকে যারা এতদিন ক্ষমতায় ধরে রেখেছিল তাদের পরিবারই যথেষ্ট হাসিনাকে ধাক্কাইয়া সরাইতে, বিএনপিকে ধাক্কাইতে হবে না। আমেরিকা সেই পলিসিটাই নিয়েছে। তবে আমি প্রসঙ্গপূর্বক দেশবাসীর উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলতে চাই যেটা খুবই প্রাসঙ্গিক। সেটা হলো, পশ্চিমা বিশ্ব চাচ্ছে দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ক্ষমতাবিহীন, ক্ষমতা ছেড়ে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমাদের দেশের বিরোধী দলগুলিও চাচ্ছে, পশ্চিমা বিশ্বও চাচ্ছে, যারা গণতান্ত্রিক দেশ। কিন্তু একমাত্র ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছিল, এটা বাংলাদেশবাসীও জানে এবং আমিও এটাকে বিশ্বাস করি। কিন্তু কিছুদিন আগে, আজ থেকে 1.5 মাস আগে, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমি একটা চিঠি লিখেছিলাম বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। আমার বাংলা লেখাটা একটা পত্রিকায় ছেপেছিল এবং সেই আমাকে বলেছিল তুমি এটাকে হিন্দি এবং ইংরেজি করে দাও, আমি এটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি পৌঁছাবো। আমি জানি না এটা পৌঁছেছে কিনা, কিন্তু ইদানিং যে খবরটা পাচ্ছি, ভারতের যেই সংবাদ সংস্থা সরকারি পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এই পিটিআই এর বরাত দিয়ে ইন্ডিয়ান টাইমস যে খবরটা দিয়েছে, যেই খবরে বলা হয়েছে হাসিনা বাংলাদেশের একটা নিকৃষ্টতম স্বৈরাচার, আমরা তার সাথে নাই। আমরা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের সাথেই আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করে আমরা চলবো। আমি মনে করি হাসিনার পায়ের তলা থেকে শেষ মাটিটুকু সরে গেছে, আর চিন্তার কোনো কারণ নাই। হাসিনা ইজ নো মোর। ওকে জয়নাল সাহেব, আমি এই বিষয়টা নিয়ে আমি আর যাব না। এখন আমরা একটা আমাদের শেষ বিষয়ে যাব এবং শেষ বিষয় গিয়ে আজকে শো আমরা শেষ করব। আমার শেষ বিষয়টা হলো, গত জুন মাসের 18 তারিখে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হরদীপ সিং নিজ্জার নামে একজন খালিস্তান রাষ্ট্রের প্রবক্তা মানে কি, প্রস্তাবকারী অথবা খালিস্তান স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে যারা আন্দোলন করছে তাদের একজন, তাকে তার গুরুদুয়ারা অর্থাৎ তার শিখ মন্দিরের সামনে তাকে গুলি করে মেরেছে। জুন মাসের 18 তারিখে থেকে কানাডিয়ান সরকার এটার ইনভেস্টিগেশন করতেছিল, কারা মারছে, কোথায় মারছে, তারা ইনভেস্টিগেশনে ডট মিলাতে পারছিল না। আচ্ছা, এই সেপ্টেম্বর মাসে এসে কানাডিয়ান গভর্নমেন্টকে আমেরিকান ইন্টেলিজেন্স, ইউরোপিয়ান ইন্টেলিজেন্স, মোসাদ ইন্টেলিজেন্স সব একত্র করে যে রিপোর্ট দিয়েছে, তারা বলেছে ভারতীয় এসপিওনাজ এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র এই হরদীপ সিং নিজ্জরকে ওই গুরুদুয়ারার সামনে হত্যা করেছে। এটা করার পরে জাস্টিন ট্রুডো, কানাডিয়ান প্রাইম মিনিস্টার, সরাসরি ভারতকে দায়ী করেছে যে ভারত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং এই করার পরে কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনের একজন দূতকে ওখান থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি আবার ভারতও কানাডিয়ান 2-3 জনকে বহিষ্কার করেছে। পরিস্থিতি এত নাজুক অবস্থায় যে কানাডায় বর্তমানে কানাডা এবং ভারতের সাথে অত্যন্ত টানন পোড়ন শুরু হয়েছে। এর রেজাল্ট হিসাবে আমি একটা বিষয় এখন আমি ডিসক্লোজ করব না, বাট আমার কাছে সিরিয়াস একটা তথ্য আছে। আমেরিকার সবচেয়ে বড় অফেন্সিভ যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে এই মুহূর্তে আছে। এবং আমি কেন যেন মনে করি ভারতের এই যুদ্ধজাহাজ ইন্ডিয়ার স্থল সীমানা থেকে 193 মাইল দূরে আছে। আমি এই বিষয়টা সম্পর্কে আর কিছু বলবো না, কিন্তু আমি এই প্রসঙ্গটা এই জন্য টেনে আনছি, ভারত বিদেশে গিয়ে বিদেশি লোকজনদেরকে অথবা নিজের দেশের লোকজনদেরকে অন্য দেশে গিয়ে খুন করে।
এবং ভারতের স্বার্থে বিদেশে যে কাউকে খুন করে, এই ধরনের খুনের সংখ্যা পৃথিবীর সবচেয়ে বেশি বাংলাদেশে। বাংলাদেশে পিলখানা ম্যাসাকার থেকে শুরু করে শয়ে শয়ে গুম হয়েছে ভারতীয় রয়ের দ্বারা। এখন এই কানাডায় যে হত্যাকাণ্ডটা গঠিত হয়েছে, ভারত বলছে আমরা এর সাথে জড়িত না, ওয়ারাস এর সাথে ভারত যে জড়িত তার স্পেসিফিক প্রুফ আমেরিকার কাছে আছে, ইউরোপিয়ানদের কাছে আছে। কিন্তু বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা এবং বাংলাদেশের ডিজিএফআই বা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি এখন পর্যন্ত ভারতের এই দৌরত্ব নিয়ে একবারও মুখ খুলে নাই, একবারও কথা বলে নাই যে ভারত এ ধরনের হত্যাকাণ্ড বহির্বিশ্বে ঘটায়। এমনকি হরদীপ সিং নিজ্জারকে যে কানাডায় হত্যা করা হয়েছে, এই খবরটাও বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করতে দেওয়া হয় নাই। এই সম্পর্কে জয়নাল সাহেব আমি আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। আমি আপনার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। যতগুলা হত্যাকাণ্ড হাসিনা ক্ষমতা আসার পর থেকে হচ্ছে, ডিজিএফআইয়ের মাধ্যমে নয়, সব কিছু পিছনে রয়ের নির্দেশনা আছে, র নির্দেশিত। আমাদের যে ডিজিএফআই আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড, এটা সম্পূর্ণভাবে ওদের মানে নিজস্ব যারা কিলিং পার্টি, কিলিং অপারেশন তারা করেছে। তারা নিশ্চিত হয়েছে আমাদের বাছাই করা চৌকস কর্মরত যারা সেনাবাহিনীতে কাজ করতো, ডিজিএফআইতে কাজ, বিডিআরে কাজ করতো, অন বিহাফ অফ ডিজিএফআই, আমাদের সেনাবাহিনীর, এই সবাইকে বেছে বেছে ওইখানে হত্যাকাণ্ডের আগেই ওদেরকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে এনে ওইখানে মানে তাদেরকে আনা হয়েছে, জোগাড় করা, একত্র করা হয়েছে হাসিনার নির্দেশে মাধ্যমে, এবং তাদেরকে একত্রে মারা হয়েছে 57 জন কর্মরত কর্মকর্তা। আর এর সাথে আরো আছে আমাদের মোট 78 ছিল অফিসার, মানে সেনা অফিসার ছিল। এবং এরপরে যেসব গণহত্যা হয়েছে, এই গণহত্যা সম্পূর্ণভাবে রয়ের দ্বারা, এবং এটা বাস্তবায়ন করেছে এই মোদি। এবং মোদি আমাদের দেশের জনগণের যে আন্দোলন, সে আন্দোলন করছে, এরা হচ্ছে জঙ্গি, এরা আপনি একানো এই জঙ্গি মানে হত্যাকাণ্ডে জঙ্গিকে দমন করার জন্য ভারত সরকার আপনার সাথে আছে, আপনি ভয় পাবেন না, আপনি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান, ভারত আপনার সাথে আছে। এরা 2বার 3বার বলছে, এবং এই ডেট দিয়ে দিয়েছি আমি কয়েকদিন আগে। জয়নাল সাহেব, আপনি প্রসঙ্গ থেকে বাইরে যাচ্ছেন। ইসলাম সাহেব, আমি আপনাকে বলবো, আপনি আমাকে শো শুরু করার আগে বলেছিলেন যে হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের কি সম্পর্ক। আপনি আমার প্রশ্নটা থেকে বুঝেছেন বিডিআর পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই যে সাইদি সাহেবের সাক্ষীকে গুম করা থেকে শুরু করে, ফরহাদ মারজারের গুম করা থেকে শুরু করে, আবু তাহা আদনানের গুম করা থেকে শুরু করে, প্রত্যেকটা গুমের সাথে ভারত জড়িত। এবং কারণ গুম করে যাকে নেওয়া হয় তাদের সবার ডেস্টিনেশন হয় ইন্ডিয়া। ইন্ডিয়ার অনুমতি ছাড়া, ইন্ডিয়ার প্রত্যক্ষ সহায়তা ছাড়া এই গুমগুলা করা হয় নাই। তো আপনি এটা সম্পর্কে কি মন্তব্য করবেন? দেখুন, কানাডায় খালিস্তান রাষ্ট্রের প্রবর্তক মিস্টার হরদীপ সিংকে খুন করেছে সে একজন কানাডিয়ান নাগরিক, যে কারণে সেই খুনের জন্য কানাডিয়ান সরকার খুব সোচ্চার। তারা তদন্ত করেছে, তদন্ত করে যদি পেয়ে থাকে, যদি না ইসলাম সাহেব আপনি যদি বলবেন না, যদি না এটা হয়েছে, যদি বলবেন না, থামেন, যদি বলবেন না। আমেরিকান গভর্নমেন্ট প্রুফ দিয়ে দিয়েছে, কানাডিয়ান গভর্নমেন্ট প্রুফ সহ বলেছে দিস ইজ দ্য প্রুফ, ভিডিও দিয়ে দিয়েছে যে রয়ের অপারেটিভরা ঢুকে তাকে গুরুদ্বারার সামনে কিভাবে বলেছে। যদি বলবেন না, মানে সত্যটাকে গ্রহণ করতে শিখুন। কেন সত্যি কথাটাকে স্বীকার করুন যে তারা প্রুফ সহ দিয়েছে যে ভারত ওখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন বলেন ভারত হত্যাকাণ্ড ঘটানোটাকে আপনি কিভাবে দেখেন? না, এইভাবে এক দেশে যে হত্যাকাণ্ড চালানো, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটা স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশে অন্য একটা দেশের গোয়েন্দা বিভাগ এসে
তার দেশের নাগরিককে হত্যা করে যাবে, এটা কোনোভাবেই কোনো দেশ মেনে নিতে পারে না, যেটা এখন কানাডা মেনে নিচ্ছে না, এবং এটা আমেরিকারও সাংবিধানিক ব্যাপার। কিন্তু ঠিক তেমনি আমাদের দেশেও এরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের সরকারের তরফ থেকে তো আমরা কোনো তথ্য পাইনি এই ঘটনা কারা ঘটিয়েছে। আমরা মনে করতে পারি যে এটা বাইরের ইন্ধন ছাড়া এটা কোনোভাবেই হতে পারে না, হ্যাঁ, কিন্তু আমাদের দেশের গোয়েন্দা বিভাগ তো এমন কোনো তথ্য আমাদেরকে দিচ্ছে না। ইভেন দেন আমাদের সংবাদ মাধ্যমও এই নিউজটাকে, এই সত্য নিউজটাকে প্রকাশ করতে দিচ্ছে না। ওকে, আজকের আমরা অনেক আলোচনা করলাম। আপনি কথা বলেন না ভাই, আপনারে আমি প্রশ্ন করি জীববিজ্ঞান নিয়ে, আপনি উত্তর দেন অঙ্ক নিয়ে। ভাই এই ধরনের উত্তর দিয়েন না। এবার আমি কথা বলতে চাই না, আপনাকে আমি সময় দেব, আপনি কনক্লুশনের মধ্যে বলবেন। আমরা 1 ঘন্টা 15 মিনিট, যেখানে আমার শো করার কথা ছিল 40 মিনিট, আমরা 1 ঘন্টা 16 মিনিটে চলে এসেছি। ওকে, জয়নাল সাহেব এবং হাজী নুরুল ইসলাম সাহেব, আপনাদের দুজনের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আজকের এই রোববার দিন আমরা তিনজন একত্রে মিলে কথা বলতে পারছি। এখন আমরা হাসিনা শেখের আমেরিকা সফর নিয়ে কথা বলেছি, সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলেছি, সজীব আহমেদ ওয়াজেদ জয়ের অবস্থান নিয়ে কথা বলেছি, ভিসা নিষেধাজ্ঞার ফলাফল নিয়ে কথা বলেছি, এবং কানাডায় হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে কথাবার্তা বলেছি। আপনারা দুইজন যথাসাধ্য চেষ্টা করেছেন সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে আপনাদের মতামত ব্যক্ত করতে। এই মুহূর্তে আমি জয়নাল সাহেব আপনাকে 10 সেকেন্ড সময় দেব, আপনি আপনার ক্লোজিং মন্তব্যটা যেভাবে আপনি করতে চান, প্লিজ আপনার জন্য 10 সেকেন্ড, এবং আপনাকে আমি পুরো স্ক্রিনে দিচ্ছি। আমি আপনার কথাটা যোগ করছি, এবং এই যে হত্যাকাণ্ডের জন্য শুধু আমেরিকা বা অস্ট্রেলিয়া, সরি আমেরিকা বা কানাডা নয়, এই 4টা দেশের মানে যে গোয়েন্দা সংস্থা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা এবং কানাডা, এই 4 দেশের গোয়েন্দা সংস্থা আইস বলা হয়, এদেরকে দিয়া একটা ওদের যে সংস্থা ডাটা নিয়ে, তথ্য নিয়ে সিদ্ধান্ত হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এটা করেছে। এবং এই জন্য ইন্ডিয়ানরা, সাধারণ ইন্ডিয়ানরাও আপনার কি বলে নাম, বিদেশে খুব বিপজ্জনক অবস্থা আছে, তার ভয় আছে যে তারা আক্রান্ত হতে পারে। এবং আমেরিকান ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে বলেছে যে সাজেশন দিয়েছে যে তোমরা সাবধান থাকবা, ইউ মে বি অ্যাটাকড এনি টাইম। এবং এই প্রক্রিয়া শুরু হয়েছে। অলরেডি স্কটল্যান্ডে গিয়েছিল ইন্ডিয়ান মানে হাই কমিশনার, সেখানে তাকে গুরুদান দিতে দেওয়া হয়নি, এবং সবখানে এখন তার বাধার সম্মুখীন হয়েছে। ইট মিনস এটা বিদেশিরা, অর্থাৎ যারা ইউরোপিয়ান কিংবা অস্ট্রেলিয়ান কিংবা নিউজিল্যান্ডের লোক, তারা সবখানে যেখানে যেখানে শিখরা আছে সেখানে ইন্ডিয়ানরা এখন মোটামুটি আক্রান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। আমি বিশ্বাস করি এটা তথ্য সত্য, এবং ইন্ডিয়ার এটা বিচার হওয়া উচিত। আমরা সবাই এটা বিচার চাই। জয়নাল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এবার আমি ইসলাম সাহেব, আপনার জন্য 10 সেকেন্ড সময়, আপনি আমাদের পুরো শো নিয়ে আপনি যদি কনক্লুড করেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের উপসংহারে আমি এটাই বলবো, আমি খুবই শঙ্কিত। বাংলাদেশে হাসিনা ক্ষমতা তো থাকতে পারবেই না, তাকে তো যেতেই হবে। যাওয়ার আগে সে ইন্ডিয়ান এমবেসি, আমেরিকান এমবেসি, হিন্দুদের মন্দির, হিন্দু সম্প্রদায়ের উপর একটা জঙ্গি নাটক সে সৃষ্টি করবে। এই ব্যাপারে যেন দেশবাসী খুব সোচ্চার থাকে, এবং আমি আমেরিকার প্রতি আমি অনুরোধ রাখবো, আমাদের দেশকে বাঁচাও, তোমাদের আমেরিকান এমবেসিকে বাঁচাও বাংলাদেশ থেকে। ইসলাম সাহেব, আপনাকেও অনেক ধন্যবাদ আজকের আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দুইজন অত্যন্ত ভালো আলোচক, এবং অত্যন্ত ভালোভাবে আপনারা চেষ্টা করেছেন পুরো বিষয়টাকে উপস্থাপন করার জন্য। জয়নাল সাহেব, আপনার অনেক মেহেরবানি, আপনাকে অনেক ধন্যবাদ। ইসলাম সাহেব, আপনার অনেক মেহেরবানি, আপনাকেও ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং দেশবাসীকেও ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। আমি তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে আমরা আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো আলোচনা হবে, এবং আমাদের দেশবাসী এই রাহুলের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন করবে। আন্দোলন বন্ধ করবে না, আন্দোলন করতে হবে শেষ পর্যন্ত, হাসিনা যাওয়া পর্যন্ত তাকে আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ। অনেক মেহেরবানি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। যে সাবজেক্টগুলো নিয়ে আমি ফোকাস করেছিলাম, আমরা স্পডিক্যাল ভাবে ডানে বায়ে গিয়েছি আলাপ আলোচনাগুলোকে। আমরা যদি এভাবে কনক্লুড করি,
আমরা বিষয়ের ভিতরে টেনেছি হাসিনা শেখের চোখে সরিষাফুল। সরিষাফুল কেন? হাসিনা শেখের আমেরিকা সফরের উদ্দেশ্য ছিল উনি কোনো না কোনো ভাবে উনি চেষ্টা করবে আমেরিকাকে ম্যানেজ করার জন্য, যাতে তাদের ফরেন পলিসির ভিতরে কিছুটা সংস্করণ এনে ওনাকে ক্ষমতায় রাখা হয়। তো উনি সর্বান্তকরণের চেষ্টা করেছে। ইসলাম সাহেব প্রচন্ড জঘন্যভাবে বলেছে যে উনি ওনার জুয়ান মেয়েকেও নিয়ে এসেছিল, যাতে ভালোভাবে ইংরেজিতে কথা বলে কোনো কিছু ম্যানেজ করতে পারে। এখন সার্বিকভাবে আমার কাছে যত খবর এসছে সেই খবর অনুযায়ী উনি কোনো জায়গায় কোনো কিছুই ম্যানেজ করতে পারেননি। ইভেন সজীব আহমেদ ওয়াজেদের অবস্থান নিয়েও, নিশ্চয়তা নিয়েও তারা এখান থেকে কোনো ডিল করতে পারেনি। এখন এগুলো যদি কোনো কিছুই ম্যানেজ না হয় তাহলে তো হাসিনার চোখে সর্ষে ফুল। হাসিনার চোখে তো আর শাপলা ফুল আসবে না, সর্ষে ফুল। কি জন্য সর্ষে ফুল? কোনো জায়গায় মানুষ যখন হেল্পলেস হয়, কোনো উপায় আর না থাকে, তখন চোখে মুখে সর্ষে ফুল দেখে। হাসিনার চোখে এখন সর্ষে ফুল, এবং সর্ষে ফুলের মধ্যে ম্যাগট দেখে, গুয়ের যে পচা গুয়ের যে পোকা, ওই গুয়ের পোকাও দেখে। সর্ষে ফুলের মধ্যে গুয়ের পোকাও দেখে। হাসিনা শেখ নাকি, আমাকে একজন শোয়ের আগে বলছে হাসিনা শেখ নাকি রাত্রে ঘুমাইতে পারে না, সেটা কি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। কথাটা সত্যিও হতে পারে, কথাটা মিথ্যাও হতে পারে। এখন তার আমেরিকা সফর যে ব্যর্থ, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার কোনো গুজব না, বাস্তব অর্থে আমেরিকান চ্যানেলে ডিপার্টমেন্ট অফ স্টেট, ডিপার্টমেন্ট অফ ট্রেজারি এবং এখানকার চারিদিকে ফরেন রিলেশন কমিটি, সিনেট এবং কংগ্রেসের যাদের সাথে যোগাযোগ করে একটা বিষয় আমি কনফার্ম হয়েছি, এখানে আমেরিকান সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না। তো আমেরিকার সিদ্ধান্তের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এক কথায় নির্বিঘ্নে বলা যায় যে হাসিনা সফর ব্যর্থ। এখন আরেকটা বিষয় আলোচনা করেছি, উনি 167 জন লোক নিয়ে প্রতি বছর কেন আসে। জয়নাল আবেদিন সাহেব এবং ইসলাম সাহেব দুইজনই সঠিকভাবে বলেছেন, মানব পাচার এবং অর্থ পাচার ছাড়া এই 167 জন লোক নিয়ে 30, 35, 40 মিলিয়ন, 50 মিলিয়ন, 100 মিলিয়ন ডলার খরচ করে কেউ আমেরিকা আসে না। একটা গরিব দেশের যেখানে বাজেটের সংকুলান নাই, ফরেন রিজার্ভের জন্য গ্যাস কেনা যাচ্ছে না, ফরেন রিজার্ভের জন্য নিত্য প্রয়োজনীয় ঔষধের আমদানি করা যাচ্ছে না, সেখানে 70, 80, 100 মিলিয়ন ডলার খরচ করে 200 জন লোক নিয়ে আমেরিকায় ঢোকার একমাত্র উদ্দেশ্য মানব পাচার এবং অর্থ পাচার। এর বাইরে অন্য কোনো যুক্তি আমার দৃষ্টিতে থাকে না। তো আমি কি কনক্লুড করতে পারি যে হাসিনা শেখ আমেরিকায় এসে মানব পাচারের জন্য? প্রতি বছরই উনি মানব পাচার করেন, এবং প্রতি বছর ওই মানব পাচারের সাথে প্রতি ব্যক্তির কাছে উনি হয়তো 20,000, 40,000, 50,000 ডলার দিয়ে এখানে পার পেয়ে যায়, কারণ ওই প্লেনটার উপরে একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে, কারণ ওখানে তার সফর সঙ্গী যারা থাকে তাদের উপরে তাদেরকে সার্চ করা হবে না, তাদের ব্যাগগুলো খতিয়ে দেখা হবে না, এই রিস্ক নিয়ে তাদেরকে আমেরিকায় ঢুকায়। আমার কাছে একটা খবর এসছে, সজীব আহমেদ ওয়াজেদের ট্যাক্স এভেশন চার্জ এবং তার মানি লন্ডারিং চার্জের উপরে তারা আইআরএস কে ম্যানেজ করতে চেয়েছে। আইআরএস কে যখন ম্যানেজ করতে চেয়েছে, জয়ের যে একজন অ্যাটর্নি তারা নিয়োগ করেছে, তারা প্ল্যান করেছিল আইআরএস কে 10 মিলিয়ন বা 20 মিলিয়ন ডলার দিয়ে তাদেরকে এই মুহূর্তে একটা টাইম নেয়ার, যেটা আমেরিকান জুডিশিয়াল প্রসেসে বলে একটা স্টে অর্ডারের জন্য। এখন আমেরিকায় হাসিনা শেখের জন্য 10 মিলিয়ন ডলার জোগাড় করা কোনো কঠিন কিছু না। সবাই টাকা দিতে চায়, কিন্তু কেউই তার নাম দিতে চায় না। আমি আপনাদের বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি বুঝাই, আমি যদি আওয়ামী লীগ করতাম, হাসিনা শেখ আমাকে যদি বলতো যে জয়ের জন্য আমার এখন 10 মিলিয়ন ডলার দরকার, আমি হাসিনাকে বলবো, আপা এই 10 মিলিয়ন ডলার আপনি নেন। তো হাসিনা শেখ বলছে তোমার একটা এফিডেভিট লাগবে যে তুমি টাকাটা কোথায় পাইছো। আমি আস্তে করে বলবো, আপা আমি এই এফিডেভিট দিলে আইআরএস আমাকে অ্যারেস্ট করবে। এখন এই এফিডেভিট হাসিনা আমেরিকায় বসে কোনো আওয়ামী লীগারদের কাছ থেকে জোগাড় করতে পারে নাই। এবং আরো একটা কথা, এই জোগাড় করতে না পারাটার জন্যই হাসিনা শেখ সালমান রহমানকে একের পর এক রিকোয়েস্ট করেছিল। সালমান রহমান এক্ষেত্রে সাহায্য করতে পারে না, কারণ সালমান রহমানের উপরে ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তার স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তির উপরে লিন বসানো হয়ে গেছে। আমি আরেকটা সাবজেক্ট আগামীকালকে ভেরিফাই করব। আমার সূত্র মতে
সজীব জয়ের যে বাড়ি আছে, আমি আপনাদেরকে বলি, সজীব জয়ের একটা বাড়ি আছে ভার্জিনিয়াতে, একটা না কতগুলো বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে যেই বাড়িটায় সজীব জয় ওখানে থাকতো, সেই বাড়িটার উপরে যে লিন বসানো, ওকে আমার ঠিকানাটা আছে। বাড়িটার অ্যাড্রেস হলো 10411 পার্কার হাউস ড্রাইভ, গ্রেট ফলস, ভার্জিনিয়া। ওখানে তাকে আমার জানা মতে গভর্নমেন্ট এবং আইআরএস এর নোটিশে বলা হয়েছে তোমাকে ওখানে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত থাকতে দেয়া হবে। ওখানে বলা হয়েছে সেপ্টেম্বরের 30 তারিখের পরে তুমি ওখানে থাকতে পারবা না। অর্থাৎ তাকে সেপ্টেম্বরের 30 তারিখের পরে ওখানে তার অ্যাক্সেসই নেই। আপনাকে বলি আমেরিকান প্রসেসটা, আপনাদেরকে বলি বাংলাদেশি ভাই বোনেরা, বাংলাদেশে আমেরিকার প্রসেসটা হলো আপনাকে যদি ট্যাক্স এভিশন চার্জে অথবা অন্য কোনো চার্জে, ফাইন্যান্সিয়াল ক্রাইমসের চার্জে অভিযুক্ত করা হয় এবং আপনার যদি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, ওইটা ইউএস ফেডারেল গভর্নমেন্ট তাদের লিনের আওতায় আনে। লিনের আওতায় এনে আপনাকে নোটিশ দিবে, বলবে তোমার এগেনস্টে আমেরিকান সরকারের এত টাকা লিন আছে, এই লিন বাবদ তোমার ওই প্রপার্টিটাকে জব্দ করা হলো, অর্থাৎ সিজ করা হলো। সিজ করার সময় ওখানে একটা লিস্ট করা হয় যেটাকে বলে সিজার লিস্ট। ওই সিজার লিস্টটা তাকে দিয়ে বলা হয় তোমাকে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা সময় দেয়া হলো, এই সময়ের মধ্যে তোমাকে ওই বাড়ি ছাড়তে হবে। অলরেডি জয়ের ওই বাড়ির ওখানে তাকে নোটিশ করা হয়েছে এবং আমি শুনেছি আমার তথ্য অনুযায়ী ওখানে তার থাকার আর সময় নেই। এখন সজীব জয়ের এই যত অফিসিয়াল অ্যাড্রেস সব জায়গায় তার ভার্জিনিয়া বাড়িঘর, কিন্তু সজীব জয় কিছু লোকের পরামর্শে খুব স্মার্টলি টেক্সাসের কয়েকটা ঠিকানা সে ব্যবহার করে। টেক্সাসের কোন ঠিকানাটা সে ব্যবহার করে বাংলাদেশি ভাই বোনেরা? 8629 ভ্যান্ডারবিল্ট ড্রাইভ, অ্যাপার্টমেন্ট 2504, ফোর্ট ওয়ার্থ, টেক্সাস। আরেকটা ঠিকানা সে ব্যবহার করে 705 ওয়েস্ট মিচেল সার্কেল, অ্যাপার্টমেন্ট 538, আর্লিংটন, টেক্সাস। আরেকটা করে 700 ওয়েস্ট মিচেল সার্কেল, আর্লিংটন, টেক্সাস। আর লাস্ট একটা ঠিকানা ওখানে দেখা যায় 2815 টার্নবেরি ড্রাইভ, অ্যাপার্টমেন্ট 724, আর্লিংটন, টেক্সাস। এই ঠিকানাগুলোকে সে ব্যবহার করে চুরি, ছেঁচড়ামি এবং প্রস্টিটিউশন নিয়ে লাফালাফি, দৌড়দৌড়ি, এইসব জায়গায় ওই যে বাংলাদেশের মেল প্রস্টিটিউট আরাফাতকে নিয়ে এইসব বাড়ি ঘর সে থাকতো, ওইখানেই সে অ্যারেস্ট হয়েছিল, ওইখানেই পিস্তল সে গ্রেপ্তার হয়েছিল। এখন এই কথাগুলো নিয়ে আমি এর আগেও বহুবার বলেছি, এখনো বলি, ওইখানে সে এই বাড়িঘরগুলোর অ্যাড্রেসটা এই জন্য ব্যবহার করেছে যাতে ভার্জিনিয়া তার বাড়িতে অ্যাটাক করা না হয়। এখন সোশ্যাল মিডিয়ায় অনেক লোকজন এসে বলে যে তারা 100% শিওর জয় আমেরিকাতে আছে। আমি গত বেশ কিছুদিন যাবত ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং তাদের আমেরিকান কাস্টডিতে যত লোকজন আছে আমি চেক করেছি, আমি কোনো জায়গায় দেখি নাই যে সজীব আহমেদ ওয়াজেদ আমেরিকান কাস্টডিতে আছে। দেয়ারফর আমি এটাকে ভেরিফাই করতে পারবো না যে সেখানে আছে, কারণ আমি কোথাও খুঁজে পাই নাই। তারপরেও কি থাকতে পারে? উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে থাকতে পারে, কারণ উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে যদি কাউকে গ্রেফতার করা হয় তার গ্রেফতার অফিসিয়ালি দেখানো হয় না। কিন্তু আমি আমার গাটস এবং আমার সূত্র বলছে জয় আমেরিকাতে নাই। এই সময় জয়কে নিয়ে হাসিনা এই ধরনের রিস্ক নিবে না, কারণ আমেরিকায় যদি জয় ঢুকে হি উইল বি ইন কাস্টাডি। এখন আরো একটা কথা বলি, জয় যদি আমেরিকাতে থেকে থাকে, আপনি একটু বাংলাদেশি ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন, সে তার মেয়েকে এবং ছেলেকে হাইলাইট করার জন্য পাগল হয়ে যায়, পুতুলকে দিয়ে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। জয়কে নিয়ে বাইডেনের সাথে একবার দেখা করার, সেলফি তোলার সে সুযোগ নেবে না? নেবে। হাসিনা যেই পাগলের পাগল, সে এই সুযোগটা নিবেই, কিন্তু নেয়নি কেন জানেন? কারণ জয় এখানে নাই। আরো একটা কারণ আছে, জয়ের ফেসবুকের পোস্ট যেটা করেছে এই মিথ্যাচার প্রমাণ করে 2018 সালের মার্চ মাসে পুরনো একটা ছবি দিয়ে সেখানে দেখানো হয়েছে যে জয় আমেরিকায় তার মায়ের বার্থডে করেছে, যেটা ছিল সর্বৈব মিথ্যা। ওই মিথ্যাটাকে প্রচার করার জন্য এই বকরা মেন্টালি হ্যান্ডিক্যাপ একটা ছেলে এই পোস্টটা করেছে। ও তো 5,500, ও আসলে বেকুবের 5,500, ওর কোনো অস্তিত্ব নাই, যার জন্য সেই মিথ্যাচারটা করেছে। এখন আরেকটা সাবজেক্টে আসি,
বাংলাদেশে পুলিশদের ঘরে, র্যাবের ঘরে, আর্মিদের ঘরে, বিজেপির ঘরে, আওয়ামী লীগের ঘরে, সব জায়গায় কান্নার রোল। ইভেন মিডিয়ার দালালদের ঘরে কান্নার রোল। কেন কান্নার রোল আপনারা কি জানেন? তাদের কারো ছেলের ভিসা ক্যান্সেল হয়েছে, কারো জামাইয়ের ভিসা ক্যান্সেল হয়েছে, কারো বউয়ের ভিসা ক্যান্সেল হয়েছে, কারো আত্মীয় স্বজনদের উপরে নিষেধাজ্ঞা এসছে। আপনারা জানেন পরিস্থিতিটা কত ভয়াবহ। সবাই পুলিশ অফিসার যারা হাসিনার দালালি করে, ফর এক্সাম্পল ফারুক দালালি করে, ফারুক যখন ঘরে যায় তার বউ 80 মণ ওজনের একটা লাথি মারে ফারুকের গোয়ার মধ্যে, পাছার মধ্যে লাথি দিয়ে কয়, হারামজাদা, এই হারামজাদির ক্ষমতায় রাখার জন্য তুই আমার জীবন নষ্ট করছিস। এই পরিস্থিতিটা বাংলাদেশে। কান্নার রোল। আমার সূত্র মতে সালমান রহমান হাসিনাকে হাসিনা মাগি বলে সম্বোধন করেছে, যে এই মাগির জন্য আমার আমেরিকার সারা জীবনের সম্পদ আজকে হুমকির মুখে। কিন্তু এগুলো কি সোশ্যাল মিডিয়ায় আসবে? আসবে না। কেন আসবে না জানেন? আওয়ামী লীগ এবং হাসিনার পাচাটা কুত্তা দালাল মহিউদ্দিন, খালিদ মহিউদ্দিন ছাড়া সালমান রহমান কোনো শোতে যায় না। এই দালাল মহিউদ্দিন বসে বসে ওইখানে বসে বসে সালমান রহমানের হোলে বলসের মধ্যে সরিষা তেল মাখে আর আরামের সুরে বলে, কেমন বুঝেন? আর সালমান রহমান ওলের মধ্যে সরিষা তেল পাইয়া কয় জলে, তুই একটু ঘি দে, তো এখানে একটু ঘি দেয়। তো বুঝেন তো পরিস্থিতি কোথায়। এখন আপনাদেরকে আমি বলি, বাংলাদেশি পুলিশ, র্যাব, বিজিবি এবং আর্মির লোকজনদেরকে আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আপনাদেরকে এখনো একটা অনুরোধ করব। মহানগরীর যে উপকমিশনার না উপকমিশনার ফারুক গান্ডু কিছুদিন আগে সরকারকে দিয়ে একটা করেছে, প্রভিশন প্রিন্ট করিয়েছে। ওটারকে কি বলে আমার এই মুহূর্তে শব্দটা মনে নেই। ওখান থেকে একটা গেজেট পাস করিয়েছে। গেজেট, শব্দটা গেজেট। গেজেটে লিখেছে সে যেদিন স্যাংশন অ্যাক্টিভ করা শুরু করেছে তার আগের দিন নাকি সে রিটায়ার্ড করেছে। তার কিন্তু ওই দিন রিটায়ার্ডের কথা না। কেন ওটা করিয়েছে জানেন? স্যাংশন থেকে তাকে যদি কোনোভাবে মাপ পাওয়ানো যায়। ফারুক, তুই কত বড় আহম্মক, কত বড় বেকুব, কত বড় চুতমারানি। তোকে আমি আগেই বলছিলাম ফারুক, তোকে বলছিলাম তুই সর, লোকজন মারিস না, জনগণের পক্ষে যা, তোর গ্রিন কার্ডটা সেফ হোক। হইছে? হাসিনা শেখ আমেরিকায় এসে বিড়বিড় করে কাঁদতেছে, আমার ছেলের সম্পদ নিয়ে যাওয়া হবে, কিছু আসে যায় না, চুরি করা পয়সা এখনো সিঙ্গাপুরিয়ার আশায় আছে। আওয়ামী লীগের দালাল পুলিশ এবং বিজিবি এবং সেনাবাহিনী, আপনাদের সবাইকে বলি, হাসিনা তার ছেলের আর মেয়ের সম্পদ নিয়ে কান্নাকাটি করে। আপনার সম্পদের কি হবে? আপনার বাচ্চা কাচ্চার কি হবে? কি হবে? আপনাদের জীবন নিয়ে তো হাসিনা কান্নাকাটি করে না। আপনাদের জীবন নিয়ে সে তো কোনো জায়গায় কারো কাছে সুপারিশও করে না। তাহলে আপনারা কেন হাসিনার জন্য আপনাদের জীবন জাহান্নামে দিবেন? আপনাদের কাছে এখনো সুযোগ আছে। যারা ভিসা আওতায় এসছেন, আমি আপনাদেরকে বলি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের বক্তব্যে সরাসরি বলেছে উনারা আপনাদেরকে মাফ করার পক্ষে, উনারা আপনাদেরকে অ্যাকোমোডেট করার পক্ষে, উনারা আপনাদের উপরে কোনো প্রতিশোধ নেবেন না যদি কখনো সরকার গঠন করে। তারেক রহমানের কথাকে অবিশ্বাস করার মতো কোনো লজিক নাই। তারেক রহমান বলেছে, আমি আমার জাতিকে ডিভাইড করতে চাই না, আমি আমার জাতিকে ইউনাইটেড করতে চাই। এই ইউনাইটেড করার লক্ষ্যে বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি উনি সবাইকে মাফ করে দেবেন। সবাইকে মাফ করে দিয়ে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করাবেন। আমি কি ওনার কথা বিশ্বাস করি? হ্যাঁ, করি। তারেক জিয়া শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের রক্ত আছে, বেগম জিয়া আজও জীবিত, এবং এটাকে করতে হবে। তো আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে যান। এবং আপনাদের যদি আমেরিকায় কোনো সহায় সম্পত্তি, কোনো কিছুর উপরে যদি স্যাংশন এসে থাকে, এখান থেকে পার পাওয়া অত্যন্ত কঠিন। তারা এই হাসিনা শেখের মাধ্যমে করবে না। আপনারা এখানে এসে কোনো আত্মীয় স্বজনের উপরে নির্ভর করেন না।
আপনার আত্মীয় স্বজনরাও আপনার পয়সা মেরে খাবে, যেমন বেনজিরের পয়সা তার এখানের বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা মেরে খাচ্ছে। আপনাদের একটা সৎ রাস্তা বের করা উচিত। আমেরিকান এম্বাসিতে গিয়ে প্রমাণ করুন আমি আর এটা করব না, আমি এই সরকারের কাছ থেকে দূরে সরে গেলাম। ইমরানের কথা মনে নাই? সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল, সে কি করেছে? আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছে আমি পিছনে যা করেছি আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমেরিকান এম্বাসি তার সিকিউরিটি দিয়েছে, আমেরিকান এম্বাসি বলেছে যে ঠিক আছে তোমার নিরাপত্তা আমরা দেখব। দেখছে না? আপনারাও এই কাজটা করেন। আমেরিকান এম্বাসির কাছে গিয়ে বলেন আমরা এই গভর্নমেন্ট এই অন্যায় করছে, এগুলো এখন তাদের হাতে তুলে দেন। তাদের হাতে তুলে দিয়ে আপনি তাদেরকে বলেন যে আপনি আর ভুল করবেন না, আমেরিকান সরকারের কাছ থেকে আপনি প্রোটেকশন চাচ্ছেন, আপনাকে প্রোটেকশন দেওয়া হবে। আপনার উপরে স্যাংশন থাকলেও মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা এই আশা করেন না যে হাসিনা আপনাদেরকে কোনো অবস্থাতে আপনাদেরকে রক্ষা করবে। এই রক্ষা করার ক্ষমতা হাসিনা শেখেন নাই। এবং আপনারা যদি এই কাজটা না করেন আপনারা এই বিপদের মধ্যেই থাকবেন। এবার শেষ বিষয়ে আসি। আমি কেন হরদীপ সিং নিজ্জারের কথা আপনাদেরকে টানলাম? আমি আপনাদেরকে একটা কথা বলি, খুবই কষ্টের কথা। জুন মাসে হরদীপ সিং নিজ্জারকে যখন খুন করা হয় তার 3 দিন পরে তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আমি জানলাম, কেন জানলাম? এই হরদীপ সিং নিজ্জারকে নিয়ে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমি 3 বার ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম, কারণ আমি স্বাধীন খালিস্তানের একজন সমর্থক। আমি স্বাধীন খালিস্তান যাতে প্রতিষ্ঠা হয়, আমি এই জন্য গত 9 বছর আমি খালিস্তান স্বাধীনতার উপরে যারা কাজ করে আমি তাদের সাথে একত্রে কাজ করি। আমাকে যখন জানানো হয়েছে সাথে সাথে এইসব সাবজেক্ট নিয়ে অত্যন্ত টাচি, আমি জানলাম যেখানে এখন কারা কারা ইনভলভ। আমার মতো চুনোপুটি সেখানে আশ্রয় পাবে না। চেষ্টা করলাম কংগ্রেসম্যানদের মাধ্যমে ইলেক্টেড অফিসিয়ালদের মাধ্যমে সবকিছু নেওয়া। আমাকে শাট আপ করে দেওয়া হলো, আমাকে বলা হলো এর ভিতরে ইনভলভ হতে যেও না, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে জড়িত, ফেডারেল গভর্নমেন্টের সাথে জড়িত। ফাইনালি আমি গত মাসে যখন জানলাম আমেরিকান ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী যে র এর সাথে সরাসরি ইনভলভ, তখন আমি এখানকার পাবলিক অফিসিয়ালদেরকে সরাসরি জানালাম এ ধরনের শত শত হত্যাকাণ্ড বাংলাদেশে র ঘটিয়েছে হাসিনার প্রত্যক্ষ সহায়তায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায়। এই র বাংলাদেশে শত শত হত্যাকাণ্ড এবং গুম করেছে। অথচ বাংলাদেশের দালাল কোন মিডিয়া বা বাংলাদেশের কোন মিডিয়া এই খবরগুলো বাংলাদেশে প্রকাশ করেনি, প্রকাশ করার ইচ্ছা পোষণ করেনি, প্রকাশ করার রিস্ক নেয় নাই। কারণ তারা চিন্তা করেছে যে এই খবরগুলো যদি আমরা বাংলাদেশে প্রকাশ করি তাহলে আমাদের অবস্থা জাহান্নাম হবে। অথচ এটাই সত্য। ভারতের মাটিতে জুন মাসে ভারতের র যে হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশি ভাই ও বোনেরা, বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড প্রতিদিন হচ্ছে, এখনো হচ্ছে, এখন একটু কম হচ্ছে, কিন্তু হত্যাকাণ্ড প্রতিদিন হচ্ছে। কিন্তু সেটাকে থামানোর কোনো লক্ষণ নাই। কানাডিয়ান প্রধানমন্ত্রী এর বিপক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে, ভারতের দূতকে কানাডা থেকে বহিষ্কার করেছে। সেখানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখ নাকের ডগায় আঙ্গুল দিয়ে ঘুমাচ্ছে, একটা প্রতিবাদ করে না। সুখরঞ্জন বালিকে যখন অপহরণ করা হয়, সালাউদ্দিনকে যখন অপহরণ করা হয়, ব্যারিস্টার আরমানকে যখন অপহরণ করা হয়, ইলিয়াস আলীকে যখন অপহরণ করা হয়, তখন ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে যখন অপহরণ করা হয়, এই হারামজাদি মহিলা একটা শব্দ উচ্চারণ করে না, একবার প্রতিবাদ করে নাই আমার দেশের সন্তানদেরকে, নাগরিকদেরকে কেন গুম করা হচ্ছে একবারও বলে নাই। কারণ তার প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বিডিআর পিলখানা ম্যাসাকার করা হয়েছিল। বাংলাদেশি ভাই বোনেরা, আপনারা যারা আওয়ামী লীগ করেন আমার কোনো কষ্ট নেই, আপনারা যে কোনো একটা রাজনৈতিক দল করতেই পারেন। আমার সমস্যা একটা জায়গায়, আওয়ামী লীগ করতে গিয়ে দেশের অস্তিত্বকে বিসর্জন দিতে হবে, দেশের বিরোধিতা করতে হবে, দেশের শত্রু হতে হবে, এমন রাজনৈতিক দল কেন আপনারা করেন? এমন রাজনৈতিক দল কেন করেন যেখানে আল্লাহকে সমালোচনা করতে হবে, আমাদের পবিত্র কোরআনকে সমালোচনা করতে হবে, আমাদের মহানবীকে সমালোচনা করতে হবে? এমন রাজনৈতিক দল আপনি কেন করতে চান? এমন রাজনৈতিক দল যদি আপনাকে করতে হয়,
আপনাদের কেন মনে হয় ওই রাজনীতি করা আপনাদের দরকার আছে? আপনারা যদি মুসলমান হন, আপনারা যদি খ্রিস্টান হন, আপনারা যদি বৌদ্ধ হন, আপনারা কোন ধর্মাবলম্বী না, যদি বাংলাদেশের পক্ষ বাদ দিয়ে ভারতের পক্ষ অবলম্বন করেন, আপনাদের উপরে লানত, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আপনারা যদি এটাকে এভাবে মেনে নিতে না পারেন, নিজেদেরকে ভুলে যান, বাংলাদেশ ছেড়ে চলে যান। আপনারা এখনো রাজাকার বলে গালি দিচ্ছেন। আপনাদের বাবা কতজন রাজাকার বলে গালি দিচ্ছেন পাকিস্তানের সাপোর্ট করার জন্য, কিন্তু আপনারা কুত্তার বাচ্চারা ভারতের সাপোর্ট করে পাকিস্তানের সমালোচনা করছেন। কুত্তার বাচ্চারা, আপনাদেরকে বাংলাদেশে থাকার, নিজেদেরকে মুসলমান দাবি করার, হিন্দু দাবি করার, খ্রিস্টান দাবি করার কোনো অধিকার আপনাদের নেই। আমি একজন বাংলাদেশি দালাল, আমি একজন বাংলাদেশি গর্বিত দালাল। বাংলাদেশের পক্ষে কাজ করুন, আমি বাংলাদেশের পক্ষে দাঁড়াবো। বাংলাদেশের কল্যাণ নিয়ে 17 কোটি মানুষকে রক্ষা করুন, আমি আপনার সাথে দাঁড়াবো। যদি মৃত্যু আসে, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সামনে দাঁড়াবো। এই জালেম সরকারকে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হোক। বাংলাদেশের অস্তিত্ব থাকলে আমার আপনার অস্তিত্ব টিকবে। বাংলাদেশের পরিচয় থাকলে আমার আপনার পরিচয় থাকবে। বাংলাদেশের অস্তিত্ব থাকলে আমার আপনার বাবার, দাদার, আত্মীয় স্বজনদের কবরের অস্তিত্ব বাংলাদেশে থাকবে। আর তা যদি না হয়, কিছুই থাকবে না। বাংলাদেশি ভাই বোনেরা, আমি আবেগের বশে গলা স্বর উঁচিয়ে আপনাদেরকে বলছি, এর চেয়েও কঠিন ভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আমাদের সবার মতো। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন। এই ছিল আমাদের আজকের শো। ইনশাল্লাহ আগামী শোতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান।